স্যার, আপনার মেয়ে বেঁচে আছে। আমাকে ওনার কোনো একটা কাপড় দিন যাতে আমার কুকুর ওনাকে শুঁকতে পারে। রাজেশ কুমার নিজের মাথাটা সেই ঠান্ডা সমাধিটার উপর ঠেকিয়ে দিলেন। ওনার চোখের জল মার্বেলের উপর পড়ছিল। ২ বছর কেটে গিয়েছিল, যখন ওনার জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল, কিন্তু সেই ব্যথাটা আজও প্রথম দিনের মতোই গভীর ছিল। তখনই উনি নিজের কাঁধের উপর একটা মৃদু স্পর্শ অনুভব করলেন। ঘুরে তাকিয়ে দেখলেন যে সেখানে প্রায় ১২ বছরের একটা ছেলে দাঁড়িয়েছিল। তার মাথায় একটা ছেঁড়া টুপি আর পরনে সাধারণ পোশাক ছিল। তার পাশে একটা মাঝারি আকারের সাদা রঙের কুত্তি লেজ নাড়াচ্ছিল এবং তাকে বুদ্ধিদীপ্ত চোখে দেখছিল। আপনি প্রিয়ার পাপা, তাই না? ছেলেটি দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল। রাজেশ চমকে উঠলেন। ওই ছেলেটি ওনার মেয়ের নাম কি করে জানল? স্যার, আপনার মেয়ে বেঁচে আছে। আমাকে ওনার কোনো একটা কাপড় দিন যাতে আমার কুকুর ওনাকে শুঁকতে পারে। ছেলেটি কোনো দ্বিধা ছাড়াই বলল, কুত্তিটার দিকে ইশারা করে। তুমি কি পাগল হয়ে গেছো বাচ্চা? রাজেশ হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। রাগ আর হতাশার এক অদ্ভুত মিশ্রণ অনুভব করে তিনি বললেন, আমার মেয়ে এখানে ২ বছর ধরে কবর দেওয়া আছে। তোমার এখানে আসার সাহস কি করে হলো? আরও প্রজাপতি আঁকতে খুব ভালোবাসত, তাই না? ছেলেটি মাঝপথে কথা থামিয়ে দিয়ে বলল, আর ওর কাছে বান্টি নামের একটা পুতুল ছিল যেটা ও সব জায়গায় সাথে নিয়ে যেত। রাজেশ একদম থমকে গেলেন। এই খুঁটিনাটি বিষয়গুলো কোথাও লেখা ছিল না, না তো ওই ঘটনা নিয়ে ছাপা হওয়া খবরের কাগজে, আর না তো কোনো সরকারি নথিপত্রে। তুমি কে? তিনি ফিসফিস করে বললেন, আমার নাম অর্জুন। আপনি আমাকে অর্জুন বলে ডাকতে পারেন। এটা রানী। কুর্তিটাকে আদর করতে করতে সে বলল, আমরা আমরা মানুষদের খুঁজে বের করি। মানুষদের? রাজেশ পুনরাবৃত্তি করলেন, তখনও বিভ্রান্ত অবস্থায়। যে মানুষরা নিখোঁজ হয়ে গেছে। রানীর ঘ্রাণশক্তি খুব প্রবল। ওকে একজন ভদ্রলোক প্রশিক্ষণ দিয়েছেন, যিনি আগে পুলিশে কাজ করতেন। দাদামশাই রামদিন। উনি আমাদের এলাকাতেই থাকেন। রাজেশ ছেলেটির দিকে অবিশ্বাসের সাথে তাকালেন। সেই সাথে এমন এক অনুভূতি জাগল যা তিনি অনেক দিন অনুভব করেননি। আশা। কিন্তু তিনি তখনই সেই ভাবনাটাকে সরিয়ে দিলেন। তিনি আবার বিশ্বাস করার ঝুঁকি নিতে পারছিলেন না। আমার মেয়ে নিখোঁজ হয়নি। ও একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমি নিজে দেখেছি যখন হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। আপনি কি নিশ্চিত? অর্জুন হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনি কি ওর মুখটা দেখেছিলেন? আমি। রাজেশ ইতস্তত করলেন। সত্যি কথা বলতে তিনি দেখতে পারেননি। কফিন বন্ধ ছিল। তারা বলেছিল যে এটাই ভালো হবে, যাতে মেয়ের শেষ স্মৃতিগুলো অক্ষত থাকে। দেখুন, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু রানী কাল এখানে শুকেছে আর এই সমাধির কাছে এসে খুব অস্থির হয়ে গিয়েছিল। ও তখনই এমনটা করে যখন ও এমন কারোর গন্ধ পায় যে এখনও নিঃশ্বাস নিচ্ছে। প্রিয় শ্রোতা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তবে দয়া করে লাইক করতে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আমাদের, যারা নতুন শুরু করছি, তাদের অনেক সাহায্য করে। সামনে এগিয়ে যাওয়া যাক। রাজেশের পা কাঁপছিল। এটা সত্যি হতে পারে না। ২ বছরের শোক, অপরাধ বোধ আর একটা জীবন যা কেবল শূন্য দিনগুলোর একটা ধারা হয়ে দাঁড়িয়েছিল। তুমি প্রিয়ার ব্যাপারে এসব কথা কি করে জানো? তিনি নিজের গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করলেন। কারণ আমি ওকে দেখেছি, স্যার। মানে, আমার মনে হয় আমি ওকে দেখেছিলাম। প্রায় ৩ মাস আগে আমি রানীর সাথে শ্রীমতী শর্মার বিড়ালটাকে খুঁজছিলাম, যেটা পালিয়ে গিয়েছিল। তখনই আমরা আনন্দবিহার এলাকার একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। রানী গেটের সামনে দাঁড়িয়ে গোঙাতে শুরু করল। আমি তাকিয়ে দেখলাম একটা ফর্সা ছোট্ট মেয়ে উঠোনে খেলছে। একটা ফর্সা মেয়ে? রাজেশের হৃৎস্পন্দন বেড়ে গেল। ও কি একা ছিল? হ্যাঁ, একটা লাঠি দিয়ে মাটির ওপর ছবি আঁকছিল। যখন ও আমাকে দেখল, ও হাত নাড়িয়ে আমাকে সম্ভাষণ জানাল। আমিও জবাব দিলাম, কিন্তু তখনই এক মহিলা ঘর থেকে বেরিয়ে এলেন আর ওকে খুব দ্রুত ভেতরে নিয়ে গেলেন। ওই মহিলা আমার দিকে খুব ভীতু চোখে তাকিয়েছিলেন। তুমি কি নিশ্চিত যে ওই মেয়েটিই ছিল? সেই জন্যই আমার আপনার একটা কাপড় লাগবে, স্যার। রানী যে কোনো মানুষের গন্ধ চিনতে পারে, চাই যত সময় পার হয়ে যাক বা কেন। যদি সত্যি ও সেই মেয়েটি হয়, তবে রানী বুঝে যাবে। রাজেশ নিজের ধূসর চুলে হাত বোলালেন। ৪২ বছর বয়সে তিনি প্রিয়াকে হারানোর পর থেকে যেন ১০ বছর বেশি বুড়ো হয়ে গিয়েছিলেন। যদি যদি এটা সত্যিও হয়, তবে তুমি বিনিময়ে কি চাও? কিছু না, স্যার। অর্জুন নিচের দিকে তাকিয়ে বলল, আমিও কাউকে হারিয়েছি। আমার বড় দিদি নিশা। ও ৪ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, যখন ওর বয়স ১৫ ছিল। ওকে কখনো পাওয়া যায়নি। আমি কথা দিয়েছিলাম যে আমি অন্য পরিবারদের তাদের হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পেতে সাহায্য করব। ছেলেটির গলার সততা রাজেশের হৃদয় ছুঁয়ে গেল। তিনি আবার সমাধির দিকে তাকালেন, প্রিয়ার ছবির দিকে, যেখানে মাত্র ৬ বছরের প্রিয়া হাসছে। তুমি কি করে জানলে যে আমি এখানে আসি? আমি মাঝে মাঝে রামু চাচার সাথে কবরস্থান রক্ষণাবেক্ষণে সাহায্য করি। আপনি এখানে প্রতি রবিবার আসেন, যবে থেকে আমি এখানে কাজ শুরু করেছি।
আপনার সাথে কথা বলার সাহস জোগাতে আমার কিছুটা সময় লেগেছে। রাজেশ ছেলেটিকে আরও ভালো করে দেখলেন। ও রোগা ছিল, ওর মুখে কঠিন জীবনের ছাপ ছিল, কিন্তু ওর চোখে এক দৃঢ় প্রতিজ্ঞা ফুটে উঠছিল। যদি আমি তোমার কুত্তিকে ওর একটা কাপড় দিই, তবে তারপর কি হবে? যদি রানী আপনার মেয়ের গন্ধের সত্যতা নিশ্চিত করে, তবে আমরা সেই গন্ধের পিছু পিছু যাব যেখানে ও আমাদের নিয়ে যাবে। রানী পুরনো গন্ধও খুঁজে বের করতে পারে, তবে যত টাটকা হবে তত ভালো। আর যদি ও আপনার মেয়ে না হয়, তবে আমি আপনাকে মিথ্যা আশা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে চলে যাব। রাজেশ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিলেন। 2 বছর অন্ধকারে বেঁচেছিলেন। ঘটনার এমন একটা সংস্করণ মেনে নিয়েছিলেন যা তাকে কখনো পুরোপুরি শান্তি দেয়নি। সম্ভবত সত্যটা জানার সময় এসে গিয়েছিল। এতে যদি আরও বেশি কষ্ট হয় তবুও। তুমি কোথায় থাকো? ঘণ্টি পাহাড়ি এলাকায় স্যার। আমি আমার দিদিমা শান্তির সাথে থাকি, আর আমার সেই পুলিশ বন্ধু দাদামশাই রামদিন নিচের গলিতে থাকেন। উনিই রানীকে শুকতে শিখিয়েছিলেন। উনি বলেছিলেন ওর মধ্যে জন্মগত প্রতিভা আছে। রাজেশ এমন এক সিদ্ধান্ত নিলেন যা সবকিছু বদলে দিল। ঠিক আছে, আমি ওর একটা কাপড় খুঁজে আনছি, কিন্তু এটা যদি কোনো ধরনের প্রতারণা হয়? এটা প্রতারণা নয় স্যার, আমি শুধু সাহায্য করতে চাই। 40 মিনিট পর রাজেশ নিজের কালো লাক্সারি সেডান গাড়িটা সেই বাড়ির সামনে পার্ক করলেন যেখানে তিনি বিচ্ছেদের পর থেকে একা থাকছিলেন, যে বাড়িটা প্রিয়ার স্মৃতিদের মাজার হয়ে গিয়েছিল। মেয়ের ঘরটা ঠিক তেমনই ছিল যেমনটা সে সেই অশুভ রবিবার সকালে ছেড়ে গিয়েছিল। খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেয়ালে ছবি আঁকা ছিল, বিছানাটা এখনও অগোছালো ছিল, যেন সে যে কোনো মুহূর্তে ঘুমানোর জন্য ফিরে আসবে। রাজেশ আলমারি খুললেন আর প্রিয়ার প্রিয় সেই নীল রঙের পোশাকটা বের করলেন যাতে হলুদ ফুল আঁকা ছিল। ও সপ্তাহে অন্তত একবার এটা পরার জেদ করত। ওতে এখনও ওর ব্যবহার করা বাচ্চাদের সাবানের হালকা সুবাস লেগেছিল। যখন তিনি শ্মশানে ফিরে এলেন, অর্জুনা লানি ধৈর্যের সাথে একটা গাছের নিচে ওনার অপেক্ষা করছিল। ছেলেটি ওনাকে দেখেই দাঁড়িয়ে পড়ল। আমি নিয়ে এসেছি, রাজেশ পোশাকটা দিতে দিতে বললেন। অর্জুন কাপড়টা সাবধানে নিল আর রানীকে শুকতে দিল। কুত্তিটা খুব গভীরভাবে শুকল, তারপর মাথা তুলে উত্তেজনায় লেজ নাড়াতে শুরু করল। ও ওকে চিনে ফেলেছে। অর্জুন হাসল। রানী তখনই এমন করে যখন ও সেই গন্ধটা পায় যেটাও খুঁজছিল। আর এখন আমরা আনন্দবিহার এলাকায় যাব। রানী, খুঁজে বের করো। কুত্তিটার সঙ্গে সঙ্গে নিজের নাক নিচু করে সমাধির চারপাশের মাটি শুকতে শুরু করল। কয়েক মিনিট পর ও একবার ডাকল আর শ্মশানের বাইরের দিকে চলতে শুরু করল। রাজেশের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি সম্ভব যে ওনার মেয়ে 2 বছর পরও বেঁচে আছে? তারা শহরের গলিগুলোতে রানীর পিছু পিছু যেতে লাগল। কুত্তিটাকে খুব দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছিল। কখনো কখনো স্তম্ভ বা কোণগুলো শুকতে দড়াচ্ছিল, কিন্তু সবসময় আবার একটা নির্দিষ্ট দিক ধরে নিচ্ছিল। তুমি মানুষদের গন্ধ চেনার ব্যাপারে কি করে শিখলে? রাজেশ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন। যখন আমার দিদি নিখোঁজ হয়ে গেল, আমি ওকে খুঁজে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। দাদামশাই রামদিন একদিন আমাকে কাঁদতে দেখে বললেন যে তিনি আমাকে কিছু বিষয় শেখাতে পারেন। ওনার কাছে রানীর আগে একটা কুর্তি ছিল, সিতারা, যে এই কাজে পারদর্শী ছিল। ওর কি হলো? ও বুড়ো হয়ে মারা গিয়েছিল। তারপর উনি রানীকে প্রশিক্ষণ দেন। উনি বলতেন ওর মধ্যে সিতারার চেয়েও বেশি প্রতিভা ছিল। তারা প্রায় 1 ঘণ্টা হাঁটলেন, যতক্ষণ না তারা আনন্দবিহার এলাকায় পৌঁছালেন। রানী তাদের অনেকগুলো গলি দিয়ে নিয়ে গিয়ে একটা হলুদ রঙের বাড়ির সামনে গিয়ে দাঁড়াল, যেটাতে সাদা রঙের জালি লাগানো ছিল। এটা এখানেই, অর্জুন বলল। এই বাড়িতেই আমি ওই মেয়েটিকে দেখেছিলাম। রাজেশ বাড়িটার দিকে তাকালেন। ওটা একটা সাধারণ বাড়ি ছিল। সামনে একটা ছোট বাগান আর উঠোনে কাপড় শুকোতে দেওয়া হয়েছিল। রানী স্পষ্টতই অস্থির হয়ে উঠেছিল। গেটটা খুব জোরে জোরে শুকছিল আর হালকা গলায় ডাকছিল। তুমি কি নিশ্চিত? রানী কখনো ভুল করে না। ও যদি এমন করে, তবে আপনার মেয়ের গন্ধ এখানে খুব তীব্র। রাজেশ গেটের কাছে গেলেন আর জালি দিয়ে ভেতরে দেখলেন। উঠোনটা খালি ছিল, কিন্তু তিনি দেখতে পেলেন সেখানে খেলনা, একটা পুতুল, কিছু রঙিন পেন্সিল আর একটা ড্রয়িং বুক পড়ে আছে। ওনার হৃৎপিণ্ড যেন থেমে গেল যখন তিনি দেখলেন রেফ্রিজারেটরের ওপর একটা ছবি লাগানো আছে, যা পেছনের দরজা দিয়ে দেখা যাচ্ছিল। ওটা একটা প্রজাপতির ছবি ছিল, ঠিক তেমনটাই যেমনটা প্রিয়া আঁকত। আমাকে ভেতরে যেতেই হবে, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন। শান্ত হন স্যার, আপনি হুট করে এভাবে ভেতরে ঢুকতে পারেন না। আমরা দরজা খটখটাবো আর এখানে যারা থাকে তাদের সাথে কথা বলবো। রাজেশ দীর্ঘশ্বাস নিলেন। অর্জুন ঠিকই বলেছিল, তাকে শান্ত থাকতে হবে। তিনি সামনের দরজা খটখটালেন। কয়েক মিনিট পর একজন প্রায় 50 বছর বয়সী মহিলা বেরিয়ে এলেন।
ওনার ধূসর চুলগুলো একটা খোপা করা ছিল, আর তিনি একটা ফুলের নকশা করা অ্যাপ্রন পরেছিলেন। শুভ সন্ধ্যা। মহিলাটি দুজনকে অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমার নাম রাজেশ, এটা অর্জুন। আমরা আমাদের মেয়েকে খুঁজছি, যে 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। মহিলাটি ফ্যাকাশে হয়ে গেলেন। আমি দুঃখিত, কিন্তু আমি সাহায্য করতে পারব না। এখানে কেবল আমি আর আমার স্বামী থাকি। আপনার কি কোনো আপত্তি হবে যদি আমাদের কুত্তিটা এখানে কিছুক্ষণ শুঁকে দেখে? অর্জুন রানীকে দেখালো যে তখনও অস্থির ছিল। ও মানুষদের খুঁজে বের করার জন্য প্রশিক্ষিত। না না, এটা হতে পারে না, আপনাদের এখান থেকে যেতে হবে। মহিলাটি দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু রাজেশ তাকে থামিয়ে দিলেন। দয়া করে কেবল 1 মিনিট, যদি এখানে কিছু না থাকে তবে আমরা চলে যাব আর আপনাদের বিরক্ত করব না। আমি বললাম না আপনাদের এখানে থাকার কোনো অধিকার নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটা বাচ্চার গলার আওয়াজ এলো। কাকি সীতা, আমি কি উঠোনে খেলতে পারি? রাজেশের মনে হলো যেন ওনার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গেছে। ওটা প্রিয়ার ললা ছিল। তিনি ওই গলাটা পৃথিবীর যে কোনো জায়গায় চিনে নিতে পারতেন। প্রিয়া! তিনি চিৎকার করে উঠলেন। প্রিয়া, আমি তোমার পাপা! মহিলাটি জোরে দরজা বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু রাজেশ তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়লেন। প্রিয়া, প্রিয়া, তুমি কোথায়? তিনি বসার ঘরে দৌড়াতে লাগলেন, সব ঘরগুলো দেখতে লাগলেন। অর্জুন রানীর সাথে ওনার পিছু পিছু ছিল, যারা আরও জোরে জোরে ডাকছিল। আমার ঘর থেকে বেরোন, আমি পুলিশ ডাকব! মহিলাটি চিৎকার করছিলেন। রাজেশ একটা ঘরের দরজা খুললেন, আর ওনার জীবন চিরতরে বদলে গেল। ও ওখানেই ছিল, প্রিয়া, ওনার মেয়ে, জ্যান্ত। বিছানায় একটা পুতুল নিয়ে খেলছিল, যেটা তিনি চিনতেন না। যখন ও ওনাকে দেখল, ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল। পাপা, সে বলল, যেন বিশ্বাসই করতে পারছিল না। আমার মেয়ে! রাজেশ হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন আর ওকে শক্ত করে জড়িয়ে ধরলেন। জীবনে কোনো দিন এত কাঁদেননি তিনি। আমার মেয়ে, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো! প্রিয়া ওকে পাল্টা জড়িয়ে ধরল, কিন্তু রাজেশ দেখলেন ও খুব বিভ্রান্ত আর ভীতু দেখাচ্ছিল। পাপা, আপনি আগে আমাকে নিতে কেন আসেননি? কাকি সীতা বলেছিল যে আপনি এখন আর আমাকে ভালোবাসেন না। রাজেশের বুকে একটা জান্তব রাগ অনুভব হল, কিন্তু তিনি প্রিয়ার জন্য নিজেকে শান্ত রাখলেন। এটা সত্যি নয় আমার সোনা, পাপা তোমাকে প্রতিদিন খুঁজত, প্রতিদিন। কিন্তু মা বলেছিল। মা কি বলেছিল? ওনারা বললেন যে আপনি ব্যস্ত আছেন, আর আমাকে কাকি সীতার সাথে কিছু সময়ের জন্য এখানে থাকতে হবে। রাজেশ অর্জুনের দিকে তাকালেন, যে চোখের জলে সবকিছু দেখছিল। তারপর তিনি ওই মহিলাটির দিকে তাকালেন, যে দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে নাড়িয়েছিল আর খুব ভয়ে ছিল। আমার প্রাক্তন স্ত্রী কোথায়? আমি জানি না। উনি বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন এটা অস্থায়ী। এটা প্রায় 2 বছর আগের কথা। অস্থায়ী? রাজেশ প্রিয়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালেন। আর আপনার এটা স্বাভাবিক মনে হলো যে একজন মা তার মেয়েকে 2 বছর পর্যন্ত একজন অপরিচিতের কাছে ছেড়ে রাখবে? উনি খুব ভালো টাকা দিতেন আর বলেছিলেন আপনার সাথে উনার সমস্যা ছিল, আপনি নাকি হিংস্র ছিলেন। হিংস্র? রাজেশ প্রায় চিৎকার করে উঠলেন। আমি কোনোদিন আমার মেয়ে বা আমার প্রাক্তন স্ত্রীর গায়ে হাত তুলিনি। প্রিয়া জোরে কথা বলায় ভয় পেয়ে কাঁদতে শুরু করল। সব ঠিক আছে মা, রাজেশ ওকে শান্ত করলেন। পাপা তোমার ওপর রাগ করছে না, পাপা তোমাকে পেয়ে খুব খুশি। স্যার, অর্জুন কাছে এলো। আমার মনে হয় ভালো হবে যদি আমরা এখান থেকে বেরোই আর প্রিয়াকে বাড়ি নিয়ে যাই, বাকি সব পরে সামলে নেওয়া যাবে। রাজেশ মাথা নাড়লেন। প্রিয়াকে ওখান থেকে বের করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়াই ওনার প্রথম কাজ ছিল। প্রিয়া, তুমি কি পাপার সাথে বাড়ি যেতে চাও? আমি কি বান্টিকে নিয়ে যেতে পারি? ও জিজ্ঞেস করল অন্য একটা পুতুল দেখিয়ে। অবশ্যই মা, তুমি যা চাও নিয়ে যেতে পারো। প্রিয়া যখন নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, রাজেশ ওই মহিলার দিকে ঘুরলেন। আপনার নাম কি? সীতা, সীতা দেবী। সীতা, আমি এই সব কিছুর সত্যটা খুঁজে বের করব। আপনি আমাকে সব বলবেন যে আপনি জানেন, কিন্তু এখন আমি শুধু আমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই। দয়া করে আমাকে পুলিশে দেবেন না, আমি শুধু সাহায্য করছিলাম। আপনার প্রাক্তন স্ত্রী বলেছিলেন যে এটা মাত্র কিছু দিনের জন্য। আমি ওকে কোথায় পাব? আমি জানি না। ও নিজের ফোন নম্বর মাসখানেক আগে বদলে ফেলেছিল। ও কেবল মাঝে মাঝে বাচ্চাটাকে দেখতে আসত। রাজেশ প্রিয়াকে কোলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। অর্জুন আর রানী ওনার সাথে সাথে ছিল। ধন্যবাদ। রাজেশ অর্জুনকে বাড়ি থেকে বেরোনোর সময় বললেন, তুমি না থাকলে আমি কোনোদিন আমার মেয়েকে খুঁজে পেতাম না। আমি বলেছিলাম না যে আমি আপনাকে সাহায্য করব? স্যার, আমি তোমাকে এর প্রতিদান কি করে দিতে পারি? আপনাকে আমাকে কিছু দিতে হবে না, শুধু ওর ভালো করে খেয়াল রাখবেন। রাজেশ ওই 12 বছরের ছেলেটিকে দেখলেন, যে ওনার জীবন চিরতরে বদলে দিয়েছিল। একটা ছেলে যে নিজের অল্প বয়স আর শত কষ্ট সত্ত্বেও নিজের সময় অন্যদের সাহায্য করতে ব্যয় করত। অর্জুন, তোমার থাকার জায়গা আছে? হ্যাঁ স্যার,
আমি আমার দিদিমার সাথে থাকি আর ওনার শরীর ঠিক আছে, মানে মোটামুটি, কিন্তু উনি বেশি কাজ করতে পারেন না। রাজেশের মাথায় একটা বুদ্ধি এলো। কেমন হবে যদি তুমি আর তোমার দিদিমা আমার আর প্রিয়ার সাথে থাকতে চলে আসো? আমার বাড়িটা অনেক বড়, সেখানে যথেষ্ট জায়গা আছে, আর প্রিয়ার এসব কিছুর পর বন্ধুদের খুব দরকার হবে। অর্জুনের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। সত্যি স্যার, খুব সত্যি। তোমরা এখন পরিবার। বাড়ি ফেরার পথে প্রিয়া গাড়ির পেছনের সিটে ঘুমিয়ে পড়ল। রাজেশ চুপচাপ গাড়ি চালাচ্ছিলেন। এখনও যা কিছু ঘটে গিয়েছিল সেটা নিয়ে ভাবছিলেন। ওনার মেয়ে বেঁচে ছিল। 2 বছরের শোকের পর ও বেঁচে আছে আর সুরক্ষিত আছে, কিন্তু এখন ওনাকে এটা বুঝতে হবে যে আসলে কি ঘটেছিল। মিনা, ওনার প্রাক্তন স্ত্রী, এমনটা কেন করল? ও কেন প্রিয়ার মৃত্যুর নাটক করল? আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই প্রতারণার সাথে আর কে কে জড়িত ছিল? যখন তারা বাড়ি পৌঁছলেন, রাজেশ প্রিয়াকে ওর নিজের ঘরে শুইয়ে দিলেন। ও খুব ক্লান্ত আর বিভ্রান্ত ছিল। ওর সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগত। অর্জুন, তুমি কি তোমার দিদিমাকে ফোন করতে চাও আর ওনাকে বাড়ি বদলানোর ব্যাপারে বলতে চাও? আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? রাজেশ ছেলেটিকে ফোন দিলেন আর রান্নাঘরে কিছু খাবার বানাতে গেলেন। ওনার মাথা 1000 মাইল প্রতি ঘণ্টা বেগে দৌড়াচ্ছিল। ওনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, তিনি একজন উকিলের সাথে দেখা করবেন। দ্বিতীয়ত, তিনি পুরো সত্যটা জানার জন্য একজন ব্যক্তিগত গোয়েন্দা ভাড়া করবেন। তৃতীয়ত, তিনি নিজের প্রাক্তন স্ত্রীকে খুঁজে বার করবেন আর তার কাছে কৈফিয়ত চাইবেন। কিন্তু সবার আগে ওনাকে প্রিয়ার খেয়াল রাখতে হবে। ওর হয়তো এইসব কিছুর পর মনস্তাত্ত্বিক সাহায্যের দরকার হবে। স্যার, অর্জুন রান্নাঘরে এলো। আমার দিদিমা আপনার সাথে কথা বলতে চান। রাজেশ ফোনটা নিলেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শান্তি, অর্জুনের দিদিমা। ও আমাকে বলল যে কি হয়েছে। আপনি কি আপনার প্রস্তাবের ব্যাপারে নিশ্চিত স্যার? একেবারে দিদিমা শান্তি, অর্জুন আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটা অন্তত আমি করতেই পারি। কিন্তু আমরা খুব সাধারণ মানুষ স্যার, আমরা বাধা হতে চাই না। আপনারা একদমই বাধা হবেন না। আসলে আপনারাই আমাকে অনেক সাহায্য করবেন। আমার মেয়ের ভালোবাসা আর যত্নের দরকার হবে, আর আমাকে পরিবার চালানোর জন্য কাজে যেতে হবে। সেক্ষেত্রে আমি রাজি। আমরা কবে যেতে পারি? যখনই আপনারা চাইবেন, কাল সকালেও যদি সম্ভব হয়। ফোন রাখার পর রাজেশ অর্জুনের দিকে তাকালেন। তোমার দিদিমা রাজি হয়েছেন। ধন্যবাদ স্যার। রাজেশ স্যার, আপনি আমাদের জীবন বদলে দিচ্ছেন। তোমরাই আমার জীবন বদলে দিয়েছ। ওই রাতে রাজেশ ঘুমাতে পারলেন না। তিনি বিছানার পাশে সোফায় বসে রইলেন। প্রিয়ার নিঃশ্বাস নেওয়া দেখতে থাকলেন। এখনও এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল যে ও ওখানে জ্যান্ত আর সুরক্ষিত আছে। সকালেও ভয় পেয়ে ঘুম থেকে উঠল, যেন সবকিছু একটা স্বপ্ন ছিল। পাপা, আমি এখানেই আছি মা। এখন তুমি সব সময় আমার সাথে থাকতে পারবে আমার মা। আমরা আর কোনো দিন আলাদা হব না। আর মা? রাজেশ ইতস্তত করলেন। 1 বছরের বাচ্চাকে কি করে বোঝাবেন যে ওর নিজের মা ওকে ছেড়ে দিয়েছিল? মা কিছু ভুল কাজ করেছে, কিন্তু সবথেকে জরুরি হল এখন তুমি আমার সাথে আছো। মা কি এখন আর আমাকে ভালোবাসে না? আমি জানি না মা, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি আর সব সময় বাসব। প্রিয়া মাথা নাড়ল আর বাবার বুকে মুখ লুকোল। রাজেশের মনে হল যে ওনাকে নিজের মেয়ের বিশ্বাস আর নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য অনেক কাজ করতে হবে। ওই দিন সকালেই অর্জুন নিজের দিদিমার শান্তির সাথে এলো। একজন 70 বছরের ছোটখাটো আর হাসিখুশি মহিলা। আপনার সাথে দেখা করে খুব খুশি হলাম স্যার। রাজেশ স্যার, আমাদের আপনার বাড়িতে জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ। খুশি তো আমি হয়েছি দিদিমা শান্তি। বাড়িটা খুব খালি হয়ে গিয়েছিল যখন আমার মনে হলো যে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। প্রিয়া ওর বাবার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল যখন ও আগন্তুকদের দেখল। প্রিয়া, এরা আমাদের নতুন বন্ধু। এটা অর্জুন, যে আমাকে তোমাকে খুঁজে পেতে সাহায্য করেছে, আর উনি হলেন দিদিমা শান্তি। অর্জুন প্রিয়ার সমান উচ্চতায় ঝুঁকে বসল। নমস্তে প্রিয়া, তোমার কি আমাকে মনে আছে? ও মাথা নাড়িয়ে না বলল। রানী আর আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজেছি। তোমার পাপা খুব কাঁদতেন, কারণ উনি তোমাকে খুব মিস করতেন। এটা সত্যি? ও রাজেশের দিকে তাকাল। এটা সত্যি মা, পাপা রোজ কাঁদত। আমাকে ক্ষমা করে দিন পাপা, আমি চাইনি যে আপনি দুঃখ পান। রাজেশের চোখ আবার জলে ভরে গেল। এটা তোমার ভুল নয় প্রিয়া, এর মধ্যে কিছুই তোমার ভুল ছিল না। দিদিমা শান্তি ধীরে ধীরে কাছে এলেন। কত মিষ্টি বাচ্চা!
অর্জুন আমাকে বলেছে যে তুমি প্রজাপতি আঁকতে খুব ভালোবাসো। প্রিয়া লাজুকভাবে মাথা নাড়ল। তুমি কি আমার সাথে ছবি আঁকতে চাইবে? আমিও প্রজাপতি আঁকতে পারি। প্রথমবার ওকে খুঁজে পাওয়ার পর রাজেশ প্রিয়াকে হাসতে দেখলেন। পরের কয়েকটা দিন মানিয়ে নেওয়ার ছিল। প্রিয়া স্পষ্টতই মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল, কিন্তু ধীরে ধীরে নতুন পরিবারের সাথে ও স্বাভাবিক হতে শুরু করল। অর্জুন এই প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, কারণ ওর বয়স প্রিয়ার কাছাকাছি ছিল আর ও এমনভাবে কথা বলতে পারত যা বড়রা পারত না। রাজেশ একজন শিশু মনস্তত্ত্ববিদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলেন আর 2 বছর আগে আসলে কি ঘটেছিল তার তদন্ত শুরু করলেন। তিনি বিক্রম সালুজাকে কাজে লাগালেন, যিনি ওনার উকিলের পরামর্শ দেওয়া একজন দক্ষ ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন। বিক্রম একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন, যার নিখোঁজ ব্যক্তিদের মামলা সামলানোর অভিজ্ঞতা ছিল। স্যার রাজেশ, আমার আপনার মেয়ের তথাকথিত মৃত্যুর দিনের সব বিবরণ লাগবে। রাজেশ যা যা মনে ছিল সব বললেন। মিনা কাঁদতে কাঁদতে ফোন করেছিল যে প্রিয়ার দুর্ঘটনা হয়েছে আর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যখন তিনি সেখানে পৌঁছালেন তখনও আইসিইউতে ছিল। কয়েক ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে এসে বললেন যে ওকে বাঁচানো যায়নি। আপনি কি মৃতদেহ দেখেছিলেন? না, মিনা বলেছিল যে আমার জন্য প্রিয়ার শেষ ভালো স্মৃতিগুলো রাখা ভালো হবে, আর অন্ত্যেষ্টিক্রিয়া বন্ধ কফিনে হয়েছিল। মিনা সবকিছু গোছগাছ করেছিল। আমি খুব শকে ছিলাম। আমি ওকে সবকিছুর দেখাশোনা করতে দিয়েছিলাম। আপনি কি নিশ্চিত যে কফিনে মৃতদেহ ছিল? রাজেশের শরীরে কাঁপুনি দিয়ে উঠল। না, আমি কোনোদিন সে ব্যাপারে ভাবিনি। ওরা হাসপাতালে পরিস্থিতিটা কিভাবে চালিয়ে নিল আমরা খুঁজে বের করব। আমার ওই সময় যুক্ত থাকা সব ডাক্তার আর নার্সদের নাম চাই। রাজেশ নিজের সব তথ্য দিলেন। বিক্রম তক্ষুনি তদন্ত শুরু করার কথা দিলেন। 2 দিন পর বিক্রম প্রথম কিছু তথ্য নিয়ে ফোন করলেন। স্যার রাজেশ, আমি কিছু কৌতূহল উদ্দীপক তথ্য পেয়েছি। ডক্টর শর্মা, যিনি মৃত্যুর সার্টিফিকেটে সই করেছিলেন, ওনাকে আপনার মেয়ের ঘটনার 3 মাস পরেই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। কেন? নথিপত্রে অনিয়ম আর রিপোর্টে কারচুপির সন্দেহে। আপনি কি ওনার সাথে কথা বলতে পেরেছেন? এখনও না, কিন্তু আমি খুঁজে বের করেছি ও এখন কোথায় কাজ করছে। ও দক্ষিণাঞ্চলের একটা ব্যক্তিগত ক্লিনিকে আছে, আর নার্সদের মধ্যে একজন নার্স, লক্ষ্মী, ওই একই সময়ে ইস্তফা দিয়েছিল। আমি ওর ঠিকানা পেয়ে গেছি। রাজেশের মনে হলো তারা সঠিক পথে আছেন। আমরা ওদের সাথে কবে কথা বলতে পারি? কালই, যদি আপনি চান। প্রিয় শ্রোতা, যদি আপনি গল্পটি উপভোগ করে থাকেন তবে দয়া করে লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি আমাদের জন্য অনেক বড় সাহায্য। সামনে এগিয়ে যাওয়া যাক। পরের দিন সকালে রাজেশ আর বিক্রম নার্স লক্ষ্মীর বাড়িতে গেলেন। ওটা শহরতলির একটা সাধারণ বাড়ি ছিল। নার্স লক্ষ্মী প্রায় 40 বছর বয়সী একজন মহিলা। তিনি এমনভাবে দরজা খুললেন যেন তিনি অনেক দিন ঠিকমতো ঘুমোননি। নার্স লক্ষ্মী? বিক্রম জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কি চাই? আমরা গোয়েন্দা। আমরা 2 বছর আগের মামলা সংক্রান্ত পবিত্র হৃদয় হাসপাতালের অনিয়ম নিয়ে তদন্ত করছি। মহিলাটি ফ্যাকাশে হয়ে গেলেন। আমার কিছু বলার নেই। লক্ষ্মী রাজেশ সামনে এলেন। আমার নাম রাজেশ কুমার। আপনি আমার মেয়ে প্রিয়ার দেখাশোনা করেছিলেন যেদিনও মারা গিয়েছিল বলে জানানো হয়। আমি শুধু বুঝতে চাই কি হয়েছিল। আমার মনে নেই। দয়া করে। রাজেশ নিজের পকেট থেকে প্রিয়ার একটা ছবি বের করলেন। আমরা শুধু বুঝতে চাই কি হয়েছিল। আমার মেয়ে বেঁচে আছে। আমরা ওকে 1 সপ্তাহ আগে ফিরে পেয়েছি। নার্স লক্ষ্মী ছবিটা দেখলেন আর কাঁপতে লাগলেন। ও বেঁচে আছে? হ্যাঁ। দয়া করে আমাকে বলো ওই দিন কি হয়েছিল। নার্স লক্ষ্মী চারদিকে দেখলেন, যেন নিশ্চিত হচ্ছিলেন কেউ তাদের দেখছে কিনা। জলদি ভেতরে আসুন। তারা বসার ঘরে ঢুকলেন। নার্স লক্ষ্মী কফির কথা বললেন আর একটা পুরনো চেয়ারে বসলেন। আমি জানতাম এই দিনটা আসবে, তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন। কি হয়েছিল লক্ষ্মী? ডক্টর শর্মা ওই দিন সকালে আমাকে খুঁজেছিলেন। তিনি বলেছিলেন যদি আমি একটা বিশেষ মামলায় ওনাকে সাহায্য করি তবে আমি 5,000 টাকা পাব। বিশেষ মানে কি? উনি বলেছিলেন যে একজন মা তার হিংস্র প্রাক্তন স্বামীর হাত থেকে নিজের মেয়েকে লুকানোর জন্য মরিয়া হয়ে আছে, আর একমাত্র উপায় হল বাচ্চার মৃত্যুর নাটক করা। আর আপনি সেটা বিশ্বাস করেছিলেন? সেই সময় হ্যাঁ, উনি আমাকে একজন আহত মহিলার ছবি দেখিয়েছিলেন। উনি বলেছিলেন যদি কঠোর কিছু না করা হয় তবে ওই স্বামী ওকে আর ওর মেয়েকে মেরে ফেলবে। কোন ছবি? মিনার ছবি। ওর মুখে আর হাতে কালছিটে দাগ ছিল। রাজেশের মনে হল ওনার রক্ত জমে যাচ্ছে।
মিনা সবসময় জানত যে তিনি কোনোদিন ওর বা প্রিয়ার গায়ে হাত তুলবেন না। ছবিগুলো মিথ্যে ছিল। আর এতে আপনার ভূমিকা কি ছিল? আপনাকে হাসপাতালে পৌঁছানোর পর ডক্টর শর্মার কথাকে সমর্থন করতে হতো। এটা বলতে হতো যে বাচ্চার গুরুতর আঘাত লেগেছিল আর ওকে বাঁচানো যায়নি। কিন্তু কোনো বাচ্চা তো ছিল না। না, মিনা প্রিয়াকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, কিন্তু আপনি সামনের দরজা দিয়ে ভেতরে ঢোকার সাথে সাথেই ওরা পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। আর তারপর ডক্টর শর্মা সব নথিপত্র দিয়ে দেন, সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, সব। অন্ত্যেষ্টিক্রিয়ার কফিনটা খালি ছিল। রাজেশের বমি করার মতো অনুভূতি হচ্ছিল। 2 বছর ওনার জীবন একটা সাজানো মিথ্যের কারণে নষ্ট হয়ে গেল। আপনি আমাকে এখন এটা কেন বলছেন? কারণ আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারছিলাম না। আর কারণ যদি বাচ্চাটা বেঁচে থাকে তবে ওর নিজের বাবার সাথে থাকার যোগ্য। আপনি কি জানেন আমি ডক্টর শর্মাকে কোথায় পাব? উনি কনভেন্ট কলোনির একটা ক্লিনিকে কাজ করেন, পুনর্জন্ম ক্লিনিক। বিক্রম সব তথ্য লিখে নিলেন। লক্ষ্মী, আপনি কি একটা অফিসিয়াল বয়ানে এটা আবার বলতে পারবেন? যদি ন্যায়ের জন্য হয় তবে হ্যাঁ। তারা নার্স লক্ষ্মীর বাড়ি থেকে বেরিয়ে সরাসরি পুনর্জন্ম ক্লিনিকের দিকে গেলেন। রাজেশ ডক্টর শর্মার কথা শোনার জন্য খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ক্লিনিকটা ছোট ছিল কিন্তু খুব পরিপাটি ছিল। রিসেপশনে তারা ডক্টর শর্মার সাথে কথা বলতে চাইলেন। উনি এখন রুগী দেখছেন। আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট আছে? এটা জরুরি, বিক্রম নিজের গোয়েন্দা পরিচয়পত্র দেখিয়ে বললেন। এটা একটা পুরনো মামলার ব্যাপারে। রিসেপশনিস্ট ঘাবড়ে গিয়ে ডাক্তারকে ডাকতে গেল। ডক্টর শর্মা কয়েক মিনিট পর বেরিয়ে এলেন। তিনি প্রায় 50 বছর বয়সী একজন মানুষ ছিলেন, ধূসর চুল আর চোখে চশমা। আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? ডক্টর শর্মা, আমাকে প্রিয়া কুমার সম্পর্কে আপনার সাথে কথা বলতে হবে, রাজেশ বললেন। ডাক্তার কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলেন। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি জানি না আপনি কি বিষয়ে কথা বলছেন। ডাক্তার সাহেব, বিক্রম কাছে এলেন, আমরা নার্স লক্ষ্মীর সাথে কথা বলেছি। আমরা পুরো পরিকল্পনাটা জানি। ডক্টর শর্মা চারদিকে তাকালেন। তিনি দেখলেন অন্য রুগীরা কথা শুনছে। চলুন আমার কনসাল্টিং রুমে কথা বলি। তারা ডাক্তারের পেছনে ক্লিনিকের পেছনের একটা ছোট ঘরে গেলেন। আপনারা কি চান? সত্যিটা, রাজেশ বললেন। আপনি কেন আমার প্রাক্তন স্ত্রীকে সাহায্য করেছিলেন আমার মেয়ের মৃত্যুর নাটক করতে? দেখুন, আমার কাছে কোনো উপায় ছিল না। ও বলেছিল যে আপনি হিংস্র ছিলেন, আপনি ওকে আর বাচ্চাটাকে মারতেন। ওটা মিথ্যে। আমি কি করে জানতাম? ওর কাছে প্রমাণ ছিল, চোটের ছবি, মিথ্যে ছবি। আমি কোনোদিন আমার পরিবারের ওপর হাত তুলিনি। ডক্টর শর্মা মাথা নিচু করে নিলেন। ও আমাকে 20 লাখ টাকার অফার দিয়েছিল। আমি সেই সময় আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর আপনার এটা একবারও মনে হলো না যাচাই করে দেখার যে গল্পটা সত্যি ছিল কিনা? ওকে খুব মুড়িয়া দেখাচ্ছিল আর বলেছিল এটা মাত্র অস্থায়ী ব্যাপার। বলেছিল কয়েক মাসের মধ্যে ও বাচ্চাটাকে আবার জীবিত করে দেবে আর অন্য রাজ্যে চলে যাবে। কিন্তু এটা তো 2 বছর আগের কথা। আমি জানি, ওটা করার পর ও নিখোঁজ হয়ে যায়। ও নিজের ফোন নম্বর বদলে ফেলেছিল। আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি ওকে কোথায় পেতে পারি? আমার কোনো ধারণা নেই। শেষবার আমি ওনার ব্যাপারে 1 বছর আগে জানতে পেরেছিলাম। এক পরিচিত ব্যক্তি বলেছিল যে উনি মুম্বাইতে এক লোকের সাথে থাকছিলেন। কোন লোক? আমি নাম জানি না। শুধু এটুকু জানি যে ওনার কাছে অনেক টাকা আছে আর উনি বাচ্চাদের পছন্দ করেন না। রাজেশ পরিস্থিতিটা বুঝতে পারছিলেন। মিনা এমন কারোর সাথে সম্পর্ক খুঁজে নিয়েছিল যে প্রিয়াকে মেনে নেয়নি। ওই লোকটিকে হারানোর বদলে সে নিজের মেয়েকে ছেড়ে দেওয়াটাই পছন্দ করেছিল। ডাক্তার সাহেব, আপনি কি জানেন আপনি কি করেছেন? আপনি 2 বছর ধরে আমার জীবনটা বরবাদ করে দিয়েছেন। আমি জানি, এবং আমি প্রতিদিন এটার জন্য অনুশোচনা করি। যদি এতে কোনো সাহায্য হয় তবে আমি একটা পূর্ণ স্বীকারোক্তিনামায় সই করতে পারি। বিক্রম একটা কাগজ আর কলম নিল। আপনি লেখা শুরু করতে পারেন। যখন ডক্টর শর্মা স্বীকারোক্তিনামা লিখছিলেন, রাজেশ নিজের উকিলকে ফোন করলেন আর যা কিছু জানতে পেরেছিলেন সব বললেন। রাজেশ, এই স্বীকারোক্তিগুলোর মাধ্যমে তোমার কাছে মিনা এবং এই পরিকল্পনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার জন্য পর্যাপ্ত তথ্য আছে। আমি এখন মিনাকে খুঁজে বের করতে চাই আর ওনার কাছ থেকে সামনাসামনি এই সব কিছুর ব্যাখ্যা চাই। আমি ওকে খুঁজে বের করার জন্য মুম্বাইতে একজন গোয়েন্দা ভাড়া করব। ধন্যবাদ উকিল কাপুর। কোনো আপডেট থাকলে আমাকে ফোন করবেন। রাজেশ ফোন রাখলেন আর বিক্রমের দিকে ঘুরলেন। আমরা কি পর্যাপ্ত তথ্য পেলাম? পর্যাপ্তের চেয়েও বেশি। নার্স লক্ষ্মী আর ডক্টর শর্মার বয়ান থেকে আমরা পুরো জালিয়াতিটা প্রমাণ করতে পারব। আর এখন আমরা বাড়ি যাব আর প্রিয়ার খেয়াল রাখব। বাকি সব ধীরে ধীরে মিটে যাবে। যখন তারা বাড়ি পৌঁছলেন, রাজেশ এমন একটা দৃশ্য দেখলেন যা ওনার মন ভালো করে দিল। প্রিয়া, অর্জুন আর দিদিমা শান্তি একসাথে বসার ঘরে ছবি আঁকছিল। রানী প্রিয়ার পায়ের কাছে ঘুমাচ্ছিল। পাপা, দেখো আমি কি বানিয়েছি।
এটা নতুন পরিবারের ছবি ছিল। রাজেশ, প্রিয়া, অর্জুন, দিদিমা শান্তি আর রানী সবাই একটা বাড়ির সামনে হাত ধরে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর হয়েছে আমার সোনা। দিদিমা শান্তি আমাকে মানুষ আঁকা শিখিয়েছেন, আর অর্জুন আমাকে বলল যে রানী আমাকে কিভাবে খুঁজে বের করেছিল। আর তোমার ওই গল্পটা কেমন লেগেছে? আমার মনে হলো রানী খুব বুদ্ধিমান, ও এখন আমার বন্ধু। রাজেশ, অর্জুন আর দিদিমা শান্তির দিকে কৃতজ্ঞতার চোখে তাকালেন। 1 সপ্তাহের মধ্যেই তারা সেই পরিবার হয়ে উঠেছিল যা প্রিয়ার খুব দরকার ছিল। দিদিমা শান্তি, আপনার দিন কেমন কাটল? খুব ভালো রাজেশ স্যার। প্রিয়া খুব মিষ্টি একটা মেয়ে। আমরা অনেক কথা বললাম। কি ব্যাপারে কথা বললেন? কাকি সীতার বাড়িতে ওর জীবন কেমন ছিল সে ব্যাপারে। মনে হয় ওই মহিলা খুব একটা খারাপ ছিলেন না, শুধু পরিস্থিতির চাপে ভয় পেয়ে গিয়েছিলেন। প্রিয়া আমাকে বলল যে কাকি সীতা সবসময় বলতো যে খুব শিগগিরই ওর মা ওকে নিতে আসবে। আর তুমি কি চাইতে যে মা আসুক? প্রিয়া নিচের দিকে তাকালো। আমি চাইতাম ও আসুক, কিন্তু আমি তার চেয়েও বেশি চাইতাম যে আপনি আসুন। কেন আমার সোনা? কারণ আমি সবসময় আপনাকে খুব মিস করতাম। পাপা, মা যদিও বলেছিল যে আপনি আমাকে আর ভালোবাসেন না, আমি জানতাম ওটা সত্যি নয়। রাজেশের চোখ আবার জলে ভরে গেল। তুমি কি করে জানলে? কারণ আমি যখন চোখ বন্ধ করতাম তখন আমার আপনার পারফিউমের গন্ধ আর ঘুমানোর আগে আপনার গান গাওয়ার কথা মনে পড়ত। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজেশ ছাদে বসে যা যা ঘটেছিল সব নিয়ে ভাবছিলেন। 1 সপ্তাহ আগে তিনি শোকে ভেঙে পড়া একজন মানুষ ছিলেন। এখন তিনি ওনার মেয়েকে ফিরে পেয়েছেন, আর সাথে পেয়েছেন একটা নতুন পরিবার যারা ওনাকে ভালোবাসে। কিন্তু এখনও কিছু অমীমাংসিত বিষয় বাকি ছিল। মিনাকে ওনার কাজের জবাব দিতে হবে, সীতাকেও, আর এই পরিকল্পনায় জড়িত সবাইকে। ওনার ফোন বেজে উঠল। ওটা উকিল কাপুর ছিলেন। রাজেশ, আমরা মিনার খোঁজ পেয়েছি। ও কোথায়? মুম্বাইতে। যেমনটা ডাক্তার বলেছিলেন, ও বিক্রম সিং নামের এক ব্যবসায়ীর সাথে থাকছে। আমরা ঠিকানা পেয়ে গেছি। আমি কালই ওখানে যাব। রাজেশ, হয়তো এটা উকিলদের মাধ্যমে করাই বেশি ভালো হবে। সামনাসামনি গেলে বিষয়গুলো জটিল হতে পারে। না উকিল কাপুর, আমি ওর মুখ থেকে শুনতে চাই যে ও কেন এমনটা করল। আমি চাই ও আমার চোখের দিকে তাকিয়ে বলুক যে কেন ও আমাদের মেয়েকে ছেড়ে দিয়েছিল। সেক্ষেত্রে আমি আপনার সাথে যাব, আর আমরা মুম্বাই থেকে একজন উকিলকেও সাথে নেব। ঠিক আছে। রাজেশ ফোন রাখলেন আর ঘরে গেলেন। প্রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রানীকে জড়িয়ে ধরে যে ওর বিছানায় উঠে পড়েছিল। তিনি আলতো করে ওর কপালে চুমু খেলেন। পাপা সব ঠিক করে দেবেন মা, এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। পরের দিন সকালে রাজেশ প্রিয়াকে বুঝিয়ে বললেন যে ওনাকে একদিনের জন্য বাইরে যেতে হবে, কিন্তু তিনি দ্রুত ফিরে আসবেন। আপনি কি মাকে খুঁজতে যাচ্ছেন? ও জিজ্ঞেস করল। আমি ওর সাথে কথা বলতে যাচ্ছি। কেন? আমি চাই ও মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চাক। 8 বছরের বাচ্চার এই বুদ্ধিমত্তা রাজেশকে অবাক করে দিল। আর যদিও ক্ষমা চাইতে না চায়, তবে ও আর আমাদের সাথে থাকতে পারবে না। দিদিমা শান্তি বলেন, পরিবার তারাই যারা একে অপরের দেখাশোনা করে। রাজেশ হাসলেন। দিদিমা শান্তি প্রিয়াকে জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখাচ্ছেন। দিদিমা শান্তি একদম ঠিক কথা বলেন আমার সোনা। আর তুমি, অর্জুন আর উনি আমার দেখাশোনা করেন, যেমনটা আমি তোমাদের দেখাশোনা করি। আর রানীও। রাজেশ সকাল 10টার ফ্লাইটে মুম্বাই গেলেন। ওনার সাথে উকিল কাপুর আর মুম্বাইয়ের উকিল রেড্ডিও ছিলেন। মিনার ঠিকানা মুম্বাইয়ের এক অভিজাত এলাকায় ছিল। তারা 412 নম্বর বাড়ির সামনে থামলেন। একটা দোতলা সাদা রঙের বাড়ি, যার সামনে দামি গাড়ি দাঁড়িয়েছিল। আমরা কিভাবে কথা শুরু করব? উকিল রেড্ডি জিজ্ঞেস করলেন। সরাসরি মূল কথায়, রাজেশ বললেন। আমার জবাব চাই। তারা কলিং বেল বাজালেন। একজন গৃহকর্মী দরজা খুলল। শুভ সন্ধ্যা। আমরা মীনা দেবীর সাথে কথা বলতে চাই। মীনা দেবী বাইরে গেছেন, রাত নাগাদ ফিরবেন। এটা জরুরি। আমরা কি অপেক্ষা করতে পারি? আমি জানি না। ভালো হবে যদি আপনারা আগে ফোন করে নেন। ঠিক সেই সময় ভেতর থেকে একজন পুরুষের গলা শোনা গেল। রোজালবা, কে এসেছে? প্রায় ৪৫ বছর বয়সী এক লোক দরজায় এলো। লম্বা, সুন্দর করে ছাঁটা চুল আর দামি পোশাক। বিক্রম সিং? উকিল কাপুর জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কি চাই? আমরা উকিল। আমাদের একটা আইনি প্রক্রিয়া নিয়ে মিনার সাথে কথা বলতে হবে। বিক্রম স্পষ্টতই চিন্তিত হয়ে পড়লেন। কিসের আইনি প্রক্রিয়া? এক নাবালিকাকে পরিত্যাগ করার ব্যাপারে, উকিল রেড্ডি বললেন। আমি জানি না আপনারা কি নিয়ে কথা বলছেন। আমরা জানি মিনা এখানে থাকে। রাজেশ সামনে এগিয়ে এলেন। আমি রাজেশ কুমার, ওর প্রাক্তন স্বামী আর প্রিয়ার বাবা। বিক্রম ফ্যাকাশো হয়ে গেলেন। মিনা তো আমাকে বলেছিল যে বাচ্চাটা মারা গেছে। রাজেশ ওনার উপর চাপ দিলেন। একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। ওটা মিথ্যে। আমার মেয়ে বেঁচে আছে, আর ওর মা ওকে 2 বছর আগে ছেড়ে দিয়েছিল। বিক্রম ঘাবড়ে গিয়ে নিজের চুলে হাত বোলালেন। মিনা এখন কোথায়?
উকিল কাপুর জোর দিয়ে জিজ্ঞেস করলেন। সেন্ট্রাল মলে। কিন্তু দেখুন, আমি এসবের কিছুই জানতাম না। ও আমাকে বলেছিল ও বিধবা আর নিজের মেয়েকে দুর্ঘটনায় হারিয়েছে। আর আপনার কখনো সন্দেহ হয়নি? যখন ও বাচ্চার ব্যাপারে কথা বলতো ও কাঁদত, ওকে সৎ মনে হতো। উকিল রেড্ডি সামনে এলেন। আপনি কি জানেন কোনো অক্ষম ব্যক্তিকে পরিত্যক্ত করার কাজে অংশ নেওয়া অপরাধ? আমি জানতাম না। আমি কসম চেয়ে বলছি আমি জানতাম না। সেক্ষেত্রে রাজেশ নিজের পকেট থেকে প্রিয়ার একটা ছবি বের করলেন। আপনার কি কোনো আপত্তি হবে যদি আমার মেয়ে ওর মায়ের সাথে এখানে থাকতে আসে? বিক্রম ছবিটা দেখলেন আর ওনার ভাবভঙ্গি পুরোপুরি বদলে গেল। দেখুন, আমি পারবো না। মানে আমার কাছে বাচ্চার দেখাশোনা করার কোনো ব্যবস্থা নেই। তাহলে আপনি আপনার বাড়িতে বাচ্চাদের মেনে নেন না? তেমনটা নয়, আসলে আমাদের জীবন এখানে খুব ব্যস্ত। আমাদের কাজের জন্য অনেক ভ্রমণ করতে হয়। এটা বাচ্চার জন্য ভালো হবে না। রাজেশ সবকিছু বুঝতে পারলেন। বিক্রম বাচ্চাদের মেনে নিত না, আর মিনা নিজের মেয়ের বদলে এই সম্পর্কটাকে বেছে নিয়েছিল। ও কোন শপিং মলে আছে? সেন্ট্রাল মলে। কিন্তু দেখুন, ও যখন আসবে আমি ওকে সব বলবো। এই পরিস্থিতিটা মিটিয়ে ফেলার দরকার। আমরা ওকে মলেই খুঁজে নেব। উকিল কাপুর বললেন। তারা সেন্ট্রাল মলের দিকে রওনা দিলেন। উকিল রেড্ডি কিছু জায়গায় ফোন করে পার্কিংয়ে মিনার গাড়িটা খুঁজে বের করলেন। গাড়িটা এখানেই আছে, নম্বর GTO 9821। তারা গাড়ির কাছে অপেক্ষা করতে লাগলেন। 2 ঘণ্টা পর মিনা অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল। যখন সে ওনাদের দেখল, ওর হাত থেকে ব্যাগগুলো মাটিতে পড়ে গেল। নমস্কার মিনা। সে বদলে গিয়েছিল। চুল সোনালি রং করা, দামি পোশাক, গয়না। ওকে পুরোপুরি এক নতুন মানুষের মতো লাগছিল। তুমি এখানে কি করছো? আমি ব্যাখ্যা নিতে এসেছি। কিসের ব্যাখ্যা? আমাদের মেয়ের, প্রিয়ার। ওর কথা মনে আছে তোমার? মিনা উকিলদের দিকে তাকালো, তারপর আবার রাজেশের দিকে। আমি বুঝতে পারছি না। আমি ওকে খুঁজে পেয়েছি মিনা। আমি নিজের মেয়েকে সীতার বাড়িতে জ্যান্ত খুঁজে পেয়েছি। মিনা গাড়ির ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর পা আর ভার নিতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? তুমি খুব ভালো করেই জানো কিভাবে। তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি আমাদের মেয়ের সাথে এমনটা কেন করলে? রাজেশ, আমি ব্যাখ্যা করতে পারি। তাহলে করো ব্যাখ্যা। মিনা চারদিকে তাকালো, দেখল মানুষ তাদের ঝগড়া দেখার জন্য দাঁড়িয়ে পড়ছে। এখানে নয়, চলুন অন্য কোনো নিরিবিলি জায়গায় যাই। তারা ফুড কোর্টের এক কোণে গিয়ে বসলেন। বলো, রাজেশ বললেন। রাজেশ, তুমি বোঝো না, বিচ্ছেদের পর আমার জন্য দিনগুলো কত কঠিন ছিল। কঠিন কিভাবে? আমি সবসময় তোমাকে নিয়মিত খোরপোশ দিতাম। কিন্তু ওটা যথেষ্ট ছিল না। আমি আমার জীবন নতুন করে শুরু করতে চেয়েছিলাম। এমন কাউকে খুঁজে পেতে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। আর সেই জন্যই তুমি আমাদের মেয়েকে ছেড়ে দিলে? ওটা ছেড়ে দেওয়া ছিল না। সে গলা তুলল। আমি ওকে সীতার কাছে অস্থায়ীভাবে রেখেছিলাম। অস্থায়ীভাবে 2 বছর হয়ে গেল মিনা। আমি ওকে নিতে যাচ্ছিলাম। কবে? যখন পরিস্থিতি ঠিক হতো। কোন পরিস্থিতি? মিনা নিচের দিকে তাকালো। বিক্রম বাচ্চাদের পছন্দ করে না। ও বলেছিল যে আমার কোনো বাচ্চা না থাকলে তবেই ও আমার সাথে থাকবে। তাহলে তুমি আমাদের মেয়ের বদলে ওকে বেছে নিলে? ওটা সহজ কোনো বিকল্প ছিল না। অবশ্যই সহজ ছিল। রাজেশ টেবিলে একটা ঘুষি মারলেন। তুমি নিজের মেয়ের বদলে টাকা আর আরামায়েশ বেছে নিলে? তুমি বুঝবে না, আমি খুব অসহায় ছিলাম। আমি কাজ পাচ্ছিলাম না। বিক্রম আমাকে এক নতুন জীবনের প্রস্তাব দিয়েছিল, আর প্রিয়ার মৃত্যুর নাটক করা ওই নতুন জীবনেরই অংশ ছিল। এটাই একমাত্র পথ ছিল যে আমি খুঁজে পেয়েছিলাম। আমি যদি শুধু ওকে নিয়ে কোথাও লুকিয়ে যেতাম, তবে তুমি আমার পিছু ছাড়তে না। আমার একটা স্থায়ী সমাধান দরকার ছিল। রাজেশের শুনে গা ঘিনঘিন করছিল। তুমি কি জানো তুমি আমার সাথে কি করেছ? আমি 2 বছর নিজের মেয়েকে হারানোর কথা ভেবে কাটিয়েছি। আমাকে ক্ষমা করে দাও রাজেশ, কিন্তু সেই সময় এটাই সবথেকে ভালো সমাধান মনে হয়েছিল। কার জন্যে সবথেকে ভালো সমাধান? তোমার জন্যে? আর প্রিয়া, তুমি কি কোনোদিন ওর কথা ভেবেছিলে? হ্যাঁ, সেই জন্যেই আমি ওকে সীতার কাছে রেখেছিলাম। আমি জানতাম ওর ভালো যত্ন নেওয়া হবে। ভালো যত্ন? রাজেশ দাঁড়িয়ে পড়লেন। ও প্রতিদিন আমার জন্যে কাঁদত। ও জিজ্ঞেস করত ওর পাপা কেন ওকে নিতে আসে না। তুমি আমাদের মেয়ের শৈশব তছনছ করে দিলে। মিনা কাঁদতে শুরু করল। আমি সব ঠিক করে দিতাম রাজেশ, আমি কসম খাচ্ছি। কিভাবে? আমি এটা বলতে যাচ্ছিলাম যে ওকে জ্যান্ত পাওয়া গেছে আর ও দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, এমন কিছু একটা। আর তোমার মনে হলো এটা কাজ করবে? আমি জানি না। আমি বিভ্রান্ত ছিলাম। প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে পিছিয়ে আসাটা আরও কঠিন হয়ে যাচ্ছিল। উকিল কাপুর কথা শুরু করলেন। মিনা, আপনি কি জানেন আপনি অনেকগুলো অপরাধ করেছেন? নথিপত্র জালিয়াতি,
নাবালিকাকে পরিত্যাগ করা, জালিয়াতি। আমি চাইনি এমনটা হোক, কিন্তু এমনটাই হয়েছে, উকিল রেড্ডি বললেন, আর এখন আপনাকে এটার জবাব দিতে হবে। আপনারা আমার কাছে কি চান? রাজেশ গভীর শ্বাস নিলেন। আমি চাই তুমি আমার সাথে নিজের মেয়ের কাছে চলো। আমি চাই তুমি ওর চোখের দিকে তাকিয়ে ওর কাছে ক্ষমা চাও, আর তারপর আমি চাই তুমি অভিভাবকত্ব থেকে স্থায়ীভাবে পদত্যাগ করো। সেটা কিভাবে? তুমি ওর মা হওয়ার যোগ্য নও, তুমি সমস্ত মাতৃত্বের অধিকার ত্যাগ করার একটা নথিতে সই করবে। রাজেশ, ও আমারও মেয়ে। ও তোমার মেয়ে ছিল, তুমি ওকে তখনই ত্যাগ করেছ যখন তুমি ওকে ছেড়ে দিয়েছ। আমি এটা করতে পারবো না। হ্যাঁ, তুমি পারবে, আর তোমাকে করতে হবে, কারণ তুমি যদি এটা না করো তবে আমি তোমার বিরুদ্ধে তোমার সব অপরাধের জন্য মামলা করব। তুমি বছরের পর বছর জেলে কাটাবে। মিনা উকিলদের দিকে তাকালো, যেন কোনো সমর্থন খুঁজছে। মিনা, উকিল রেড্ডি বললেন, রাজেশ যথেষ্ট উদার, ওনার কাছে যে প্রমাণ আছে তাতে তোমার দোষী সাব্যস্ত হওয়া নিশ্চিত, কিন্তু তুমি যদি এই নথিতে সই করো তবে অন্তত তুমি আইনি ঝামেলা থেকে বাঁচবে, ফৌজদারি মামলা থেকে। হ্যাঁ, উকিল কাপুর বললেন, কিন্তু তোমাকে তদন্ত আর উকিলদের সব খরচ মিটিয়ে দিতে হবে। কত টাকা? এখন পর্যন্ত প্রায় 50 লাখ। মিনা ফ্যাকাশে হয়ে গেল। আমার কাছে এত টাকা নেই। বিক্রমের কাছে আছে, রাজেশ বললেন। ওই তো এই পুরো পরিস্থিতি থেকে লাভবান হয়েছে। তারা বিক্রমের বাড়িতে ফিরে এলেন। বিক্রম সব শুনে ঘাবড়ে গেল। মিনা, তুমি আমাকে এভাবে ঠকালে কি করে? বিক্রম, আমাকে ক্ষমা করো, আমি অসহায় ছিলাম, আর এখন আমার ওপরও জালিয়াতির দায়ে মামলা হতে পারে। কেবল তখনই যদি আপনি সহযোগিতা না করেন, উকিল রেড্ডি বললেন। যদি আপনি ক্ষতিপূরণ দিয়ে দেন আর পরিস্থিতি মিটিয়ে ফেলতে সাহায্য করেন, তবে আপনার কোনো সমস্যা হবে না। কত টাকা? 50 লাখ। বিক্রম মনে মনে কিছু হিসাব কষল। ঠিক আছে, কিন্তু এরপর মিনা, তুমি আমার বাড়ি থেকে চলে যাচ্ছ। সেটা কিভাবে? তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমার সাথে আর কিছুই রাখতে চাই না। রাজেশের প্রায় মিনার জন্য মায়া হল। সে সব কিছু হারাচ্ছিল, মেয়ে, সম্পর্ক, আরামদায়ক জীবন। কিন্তু ওনার তখনই সীতার বাড়িতে কাঁদতে থাকা প্রিয়ার কথা মনে পড়ে গেল, যে জিজ্ঞেস করছিল পাপা কেন ওকে নিতে আসে না। মিনা, তুমি কি আমাদের সাথে চলবে, নাকি তুমি পছন্দ করবে যে আমি প্রিয়াকে একা নিতে আসব? আমি তোমার সাথেই যাচ্ছি। মুম্বাই থেকে ফেরার সময় পুরো যাত্রাটা খুব থমথমে ছিল। মিনা পুরো ফ্লাইটে কেঁদেছে। রাজেশের কোনো দয়া হল না। যখন তারা বাড়ি পৌঁছলেন তখন প্রায় রাত হয়ে গিয়েছিল। প্রিয়া বসার ঘরে অর্জুনের সাথে খেলছিল। যখনও ওনাদের ভেতরে ঢুকতে দেখল, দৌড়ে এসে ওনাকে জড়িয়ে ধরল। তারপর সে মিনাকে দেখল আর বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে গেল। মা, নমস্কার আমার সোনা। মিনা প্রিয়ার সমান উচ্চতায় বসার চেষ্টা করল। কেমন আছো? আমি ঠিক আছি। তুমি আমাকে কাকি সীতার বাড়িতে কেন রেখে গিয়েছিলে? মিনা রাজেশের দিকে তাকালো, তারপর আবার ওর মেয়ের দিকে। মা খুব বড় একটা ভুল করেছে প্রিয়া, আর এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তুমি কি এখন আর আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি মা, আমি সবসময় তোমাকে ভালোবাসব, কিন্তু পাপা আমার চেয়ে তোমার ভালো যত্ন নিতে পারবেন। প্রিয়া দুজনের দিকে বিভ্রান্ত হয়ে দেখতে লাগল। কিন্তু এখন তো আমরা সবাই একসাথে থাকতে পারি। রাজেশ মিনার পাশে হাঁটু গেড়ে বসলেন। প্রিয়া, মা এখন দূরে থাকবে, কিন্তু তুমি আমার সাথে, অর্জুনের সাথে আর দিদিমা শান্তির সাথে এখানেই থাকবে, সব সময়। সব সময়? প্রিয়া মিনার দিকে তাকালো। তুমি কি আমার সাথে দেখা করতে আসবে? মিনা রাজেশের দিকে তাকালো। রাজেশ মাথা নাড়িয়ে না বললেন। হয়তো তুমি যখন বড় হবে তখন আমরা আবার দেখা করতে পারি। ঠিক আছে। প্রিয়া একটা অদ্ভুত পরিপক্কতার সাথে পরিস্থিতিটা মেনে নিল। মিনা ওকে কয়েক মিনিটের জন্য জড়িয়ে ধরে রাখল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও আমার সোনা, সব কিছুর জন্য আমাকে ক্ষমা করো। রাতের খাবারের পর যখন প্রিয়া অর্জুনের সাথে খেলছিল, রাজেশ আর মিনা সব নথিপত্রে সই করলেন। সে আনুষ্ঠানিকভাবে সমস্ত মাতৃত্বের অধিকার ত্যাগ করল। রাজেশ, সে যাওয়ার আগে বলল, ওর ভালো করে খেয়াল রেখো। আমি সব সময় ওর খেয়াল রেখেছি, সমস্যা হলো তুমি কোনোদিন সেটা বোঝোনি। আমি জানি আমি সব ভুল করেছি, আমি যদি অতীতে ফিরে যেতে পারতাম। তুমি পারো না, আর এখন অনেক দেরি হয়ে গেছে। মিনা বাড়ি থেকে আর রাজেশ ও প্রিয়ার জীবন থেকে চিরতরে চলে গেল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, রাজেশ ছাদে বসে গত 2 সপ্তাহে যা যা হলো তা নিয়ে ভাবছিলেন। ওনার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। অর্জুন পাশে এলো। রাজেশ স্যার, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অর্জুন। আপনি মিনাকে কিভাবে ক্ষমা করতে পারেন? কে বলল যে আমি ওকে ক্ষমা করেছি? কিন্তু আপনি প্রিয়ার সামনে ওনার উপর রাগ করেননি? রাজেশ হাসলেন। ছেলেটা খুব পর্যবেক্ষণশীল। অর্জুন,
কিছু জিনিস মানুষ তার সন্তানদের জন্য করে। প্রিয়ার মায়ের প্রতি ঘৃণা দেখানো ওর জন্য ভালো হতো না। আমি বুঝতে পারছি আপনি খুব ভালো বাবা। আমি প্রতিদিন ভালো হতে শিখছি। আর আমি কি আপনাকে রাজেশ স্যার বলেই ডাকব? তুমি আমাকে শুধু পাপা কেন ডাকো না? অর্জুন জোরে হাসল। পাপা রাজেশ? শুধু পাপা? তুমি এখন আমার ছেলে অর্জুন আর আমি প্রিয়ার ভাই। হ্যাঁ, তোমরা ভাই বোন। অর্জুন ওনাকে জড়িয়ে ধরল। আমাদের পরিবারকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমরাই তো আমার পরিবারকে বাঁচিয়েছ। পরের কয়েক মাসে নতুন পরিবারটা পুরোপুরি মানিয়ে নিল। প্রিয়া থেরাপি শুরু করল আর ধীরে ধীরে ট্রমা থেকে বেরিয়ে আসতে লাগল। অর্জুনকে একটা ভালো স্কুলে ভর্তি করানো হলো আর ও রানীর মতো আরও প্রাণীদের সাহায্য করার জন্য পশু চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতে লাগল। দিদিমা শান্তি সেই দিদিমা হয়ে উঠলেন যা প্রিয়া কোনোদিন পায়নি। উনি ওকে রান্না শেখাতেন, গল্প শোনাতেন আর জীবনের উপদেশ দিতেন। রাজেশ 2 বছরে প্রথমবার মন খুলে হাসলেন। ওনার ব্যবসা ভালো চলছিল আর ওনার মধ্যে কাজ করার শক্তি ছিল, কারণ তিনি জানতেন বাড়ি ফিরলে তিনি ভালোবাসা পাবেন। রানী আনুষ্ঠানিকভাবে পরিবারের কুত্তি হয়ে গেল আর অন্যান্য নিখোঁজ মানুষদের খুঁজে পেতে সাহায্য করতে লাগল, সবসময় অর্জুনের সাথে। 1 বছর পর রাজেশ প্রিয়ার ফিরে আসাকে উদযাপন করার জন্য একটা পার্টির আয়োজন করলেন। তিনি সব বন্ধু, প্রতিবেশী আর ওই মানুষদের নিমন্ত্রণ করলেন যারা ওনাকে সাহায্য করেছিলেন। নার্স লক্ষ্মী উপস্থিত ছিলেন আর তিনি প্রিয়ার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেন। ড শর্মাও এসেছিলেন, যিনি এখন জালিয়াতির বিরুদ্ধে লড়াইয়ে একজন সহযোগী হয়ে উঠেছিলেন। সীতা, যে মহিলা প্রিয়ার দেখাশোনা করেছিলেন, ওনাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বাচ্চাটার এক ধরনের কাকি হয়ে উঠেছিলেন। পাপা, প্রিয়া পার্টির মাঝখানে বলল, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই আমার মা। প্রিয়া একটা চেয়ারের ওপর উঠে বসল আর সবার দৃষ্টি আকর্ষণ করল। আমি ওই সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে সাহায্য করেছেন, বিশেষ করে অর্জুন আর রানীকে যারা আমাকে খুঁজে পেয়েছেন, আর পাপাকে যিনি কখনও আমার ওপর থেকে আশা হারাননি, আর দিদিমা শান্তিকে যিনি আমাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয় শেখান। আমি একটা বড় শিক্ষা পেয়েছি। পরিবার শুধু তারাই নয় যাদের রক্ত এক, পরিবার তারাই যারা আমাদের সত্যি ভালোবাসে। রাজেশের চোখ আবার ভিজে এলো। ওনার মেয়ে এই সব কিছুর পরেও একটা বুদ্ধিমতী আর শক্ত মেয়ে হয়ে উঠেছিল। রাতে যখন অতিথিরা চলে গেলেন, পরিবার বসার ঘরে জড়ো হল। অর্জুন, রাজেশ বললেন, তোমার মনে আছে যখন তুমি আমাকে শ্মশানে খুঁজেছিলে? তোমার কিসে বিশ্বাস হয়েছিল যে প্রিয়া বেঁচে আছে? রানী পাপা, ও কোনোদিন ভুল করে না, কিন্তু আমার মনের ভেতরেও কিছু একটা বলছিল যে প্রিয়ার সাহায্যের দরকার। আর দিদিমা শান্তি, আপনার কি অদ্ভুত লাগেনি যখন অর্জুন বাড়ি গিয়ে বলল ও একটা বড় বাড়িতে ব্যবসায়ীর সাথে থাকতে যাচ্ছে? আমার মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি। উনি হাসলেন। কিন্তু যখন আপনার সাথে দেখা হলো, তখন আমি দেখলাম আপনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। আর আমরা সবসময় জানতাম যে অর্জুনের মধ্যে মানুষের সাহায্য করার একটা বিশেষ প্রতিভা আছে। কোন প্রতিভা দিদিমা? প্রিয়া জিজ্ঞেস করল। হৃদয়ের প্রতিভা আমার মা। কিছু মানুষ এত বড় মন নিয়ে জন্মায় যে তারা অন্যকে সাহায্য না করে থাকতে পারে না। আমিও ওই প্রতিভা চাই, প্রিয়া বলল। তোমার কাছে আগে থেকেই ওটা আছে আমার সোনা, রাজেশ বললেন। তুমি মাকে ও সবের পরেও ক্ষমা করে দিলে ওটা একটা বড় মন থাকার লক্ষণ। আর আমি কি অর্জুন আর রানীকে সাহায্য করতে পারি আর মানুষদের খুঁজে পেতে? যখন তুমি একটু বড় হবে তখন পারবে। কি ভালো, আমরা বীরদের পরিবার হব। সবাই প্রিয়ার মাসুম কথায় হেসে উঠল। 2 বছর পর অর্জুন 15 বছরের হল, আর ও উপহার হিসেবে একটা মোটরসাইকেল পেল, যাতে ও নিখোঁজ ব্যক্তিদের খোঁজে সাহায্য করতে পারে। প্রিয়া এখন 10 বছরের। কিছু ছোটখাটো তদন্তেও এখন থেকেই সাথে থাকে। রাজেশ একটা ফাউন্ডেশন তৈরি করলেন ওই পরিবারদের সাহায্য করার জন্য যারা ওনার মতোই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয়া ফাউন্ডেশন ইতিমধ্যেই ডজনখানেক পরিবারকে মিলিয়ে দিয়েছে। রানী ওই এলাকায় বিখ্যাত হয়ে গেল আর নিজের কাজের জন্য অনেক সম্মান পেল। অর্জুন পুলিশের নিখোঁজ ব্যক্তিদের মামলায় এক ধরনের পরামর্শদাতা হয়ে উঠল। দিদিমা শান্তি ৭৩ বছর বয়সে আগের চেয়েও বেশি সক্রিয় ছিলেন। ফাউন্ডেশনের কাজের সমন্বয় করতেন আর সেখানে আসা সব বাচ্চাদের দেখাশোনা করতেন। এক সকালে রাজেশের কাছে একটা ফোন এলো, যা ওনার জীবন আবার বদলে দিল। নমস্কার রাজেশ স্যার, ইন্সপেক্টর পুতু বলছি। আমার কাছে একটা কেস আছে যা আপনার পছন্দ হতে পারে। বলুন। একটা 12 বছরের ছেলে জোর দিয়ে বলছে যে ওর 15 বছরের দিদি বেঁচে আছে, যদিও 1 বছর আগে ওকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। ওর গল্পটা অর্জুনের গল্পের সাথে খুব মিলে যায়। রাজেশ হাসলেন। ছেলের নাম কি? রোহন। রোহন শর্মা। ওকে এখানে বাড়ি নিয়ে আসুন, আমরা ওর সাথে কথা বলবো। আপনি কি নিশ্চিত? একদম। আমাদের পরিবারের সব সময় আরেকটা বাচ্চার জন্য জায়গা থাকে। যখন রোহন রাজেশের বাড়িতে এলো, অর্জুন সাথে সাথে ওর গল্পের সাথে নিজেকে মেলাতে পারল। রোহন,
তোমার দিদির নাম কি? পূজা। ও স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিল। আর তোমার বিশ্বাস ও বেঁচে আছে? হ্যাঁ, আমি ওকে গত সপ্তাহে বাজারে দেখেছিলাম, কিন্তু আমি যখন কাছে যাওয়ার চেষ্টা করলাম তখন এক লোক ওকে নিয়ে চলে গেল। প্রিয়া রোহনের কাছে এলো। চিন্তা করো না, অর্জুন আর রানী তোমার দিদিকে খুঁজে বের করবে। ওরা দুনিয়ার সব থেকে সেরা। রাজেশ নিজের নতুন পরিবারের দিকে তাকালেন আর ওনার মন কৃতজ্ঞতায় ভরে উঠল। অর্জুন একজন দায়িত্বশীল আর দৃঢ় যুবক হয়ে উঠেছিল। প্রিয়া শক্ত আর দয়ালু হয়ে বড় হচ্ছিল। দিদিমা শান্তি ছিলেন সেই দিদিমা যা সব বাচ্চা পাওয়া উচিত। আর রানী ওনার অবিশ্বাস্য ঘ্রাণশক্তি আর সোনার মতো মন দিয়ে পরিবারগুলোকে বাঁচাতে থাকল। রোহন, রাজেশ বললেন, কেমন হবে যদি তুমি তোমার দিদিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমাদের সাথেই এখানে থাকো? সত্যি, খুব সত্যি। এই বাড়ির সব সময় ওই মানুষদের জন্য খোলা থাকে যাদের এটার দরকার। আর যদি আমরা আমার দিদিকে খুঁজে না পাই, আমরা ওকে খুঁজে নেবই, অর্জুন বিশ্বাসের সাথে বলল। আর যদি দেরিও হয়, তুমি এখানে একটা পরিবার পাবে। কিন্তু আমার নতুন পরিবার চাই না, আমার দিদিকে চাই। তুমি তোমার দিদিকে পাবে, প্রিয়া বলল। কিন্তু তুমি আমাদের পরিবারকেও পাবে। একজনের অনেকগুলো পরিবার হতে পারে। রোহান প্রথমবারের মতো হাসল যখন থেকে সে ওখানে এসেছিল। সেই রাতের ডিনারের সময় রাজেশ একটা টোস্ট করলেন, আমাদের পরিবারের জন্য যা বড় হতে থাকে, আর ওই সব পরিবারের জন্য যাদের আমরা আবার মিলিয়ে দেব। পরিবারের জন্য সবাই একসাথে চিৎকার করে উঠল। রানীও সম্মতি জানিয়ে একবার ডাকল, যেন সে পুরোপুরি বুঝতে পারছে কি হচ্ছে। ৩ সপ্তাহ পর রানী পূজাকে শহরের এক পরিত্যক্ত বাড়িতে খুঁজে পেল। ও এক দম্পতির কাছে বন্দী ছিল, যারা ওকে দিয়ে ঘরের কাজ করিয়ে নিত। রোহান আর পূজার পুনর্মিলন খুব আবেগঘন ছিল। ভাইবোন অনেকক্ষণ ধরে একসাথে কাঁদল। রাজেশ স্যার, পূজা আমাকে বলল যে আপনারা ওর দেখাশোনা করেছেন। তেমনটাই, আর আমরা তোমাদের দুজনেরও দেখাশোনা করা চালিয়ে যাব যদি তোমরা চাও। সেটা কিভাবে? আপনাদের কি থাকার জায়গা আছে? আমরা আমাদের কাকির সাথে থাকতাম, কিন্তু উনি খুব মদ খেতেন আর আমাদের মারতেন। সেই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, আর রোহান আমার পেছনে দৌড়ে এসেছিল, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলি। রাজেশ দিদিমা শান্তির দিকে তাকালেন। উনি মাথা নাড়লেন। কেমন হয় যদি তোমরা অন্তত ততদিন আমাদের সাথে থাকো যতদিন তোমরা গুছিয়ে বসতে পারছো না? কিন্তু আমরা তো অনেকজন হয়ে গেলাম, আমরা কখনো সমস্যা করব না। পরিবারে যত বেশি মানুষ হবে ততই ভালো হবে, প্রিয়া বলল। তুমি ঠিকই বলেছ, অর্জুন বলল। আমি এখানে একা এসেছিলাম, আর এখন আমার কাছে পাপা, বোন, দিদিমা আর এমনকি একটা কুকুরও আছে। পূজা আর রোহান থাকার জন্য রাজি হল। পরের কয়েক মাসে রাজেশের বাড়ি আনুষ্ঠানিকভাবে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য একটা অস্থায়ী আশ্রয় হয়ে উঠল। দিদিমা শান্তি এখন বাড়ির দিদিমা উপাধির সাথে সব বাচ্চার রুটিন সামলাতেন। অর্জুন আর প্রিয়া ছোট বাচ্চাদের স্কুলের কাজে সাহায্য করত। রাজেশ কখনো কল্পনাও করেননি যে ওনার জীবন এই মোড় নেবে। একজন সফল কিন্তু একাকী ব্যবসায়ী থেকে তিনি একটা বড় আর সুখী পরিবারের বাবা হয়ে গিয়েছিলেন। এক বিকেলে যখন তিনি সব বাচ্চাদের উঠোনে খেলতে দেখছিলেন, তখন এক অভাবনীয় দেখা পেল ওনাকে। রাজেশ স্যার, এক চেনা গলা ওনাকে ডাকল। তিনি ঘুরে তাকিয়ে দেখলেন দরজায় প্রায় ২০ বছরের এক তরুণী দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার নাম নিশা দেবী। আমি জানতে পেরেছি যে আপনি নিখোঁজ মানুষদের খুঁজে পেতে সাহায্য করেন। রাজেশ ওকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন। ওর নামের মধ্যে এমন কিছু ছিল যা ওনার খুব চেনা লাগছিল। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি আমার ছোট ভাইকে খুঁজছি, ওর নাম অর্জুন। অর্জুনের হৃৎস্পন্দন বেড়ে গেল। অর্জুন? হ্যাঁ, আমরা ৩ বছর আগে হারিয়ে গিয়েছিলাম, যখন আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। ও সেই সময় ৯ বছরের ছিল। নিশা? অর্জুন বসার ঘরের দরজায় কথাবার্তা শুনে হাজির হল। ভাইবোন একে অপরের দিকে দৌড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আর জড়িয়ে ধরল। নিশা, আমার বোন, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। নিশা, আমার ভাই, আমি জানতাম তুমি বেঁচে আছো, আমি জানতাম। রাজেশ আবেগঘনভাবে দৃশ্যটা দেখছিলেন। চক্রটা আজ পূর্ণ হচ্ছিল। তুমি এত সময় কোথায় ছিলে? অর্জুন ওর দিদিকে জিজ্ঞেস করল। আমি অন্য শহরে একটা চাকরি পেয়েছিলাম। আমি ২ বছর ওখানে ছিলাম, টাকা জমাচ্ছিলাম যাতে মুম্বাই ফিরে এসে তোমাকে খুঁজতে পারি। আর তুমি বাড়ি থেকে কেন পালিয়েছিলে? আমাদের মায়ের বয়ফ্রেন্ড, ও আমাকে মারত। আমি নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কোনোদিন ছাড়তে চাইনি। ঠিক আছে নিশা, আমরা এখন একসাথে আছি।
নিশা চারদিকে তাকালো আর সব বাচ্চাদের দেখল। নিশা, এটা কোন জায়গা? এটা আমাদের বাড়ি। পাপা রাজেশ আমাদের দেখাশোনা করেন। পাপা রাজেশ? অর্জুন রাজেশের দিকে ভালোবাসার চোখে তাকালো। উনি আমাকে দত্তক নিয়েছিলেন যখন আমি একা। তারা আমাকে একটি পরিবার দিয়েছিল, আর এখন নিশা চিন্তিত দেখাচ্ছিল। ও কি আমাকেও থাকতে দেবে? নিশা, রাজেশ বলল, যে ব্যক্তি অর্জুনকে এতটা ভালো আর উদার হওয়ার শিক্ষা দিয়েছে তার জন্য আমাদের পরিবারে সব সময় জায়গা থাকবে। অর্জুন আমাকে বলেছিল যে তুমিই তাকে অন্যদের সাহায্য করা শিখিয়েছিলে এবং বলেছিলে যে যখন কারো কাছে কোনো প্রতিভা থাকে তখন তা ভালোর জন্য ব্যবহার করা উচিত। নিশা চোখের জলের মাঝে হাসল। ওর সেটা মনে আছে। আমার সব কিছু মনে আছে যা তুমি আমাকে শিখিয়েছিলে নিশা, আর আমি সেটা প্রতিদিন ব্যবহার করি। প্রিয়া কাছে এসে বলল, তুমিও আমার বোন হবে যদি তুমি আমাকে গ্রহণ করো। অবশ্যই আমরা তোমাকে গ্রহণ করছি। সব বাচ্চা একসাথে চিৎকার করে উঠল। দিদিমা শান্তি কাছে এলেন আর নিশাকে জড়িয়ে ধরলেন। পরিবারে তোমাকে স্বাগত আমার মেয়ে। সেই রাতে রাতের খাবারের সময় রাজেশ সেই বড় টেবিলটির দিকে তাকালেন যা তিনি পুরো পরিবারকে জায়গা দেওয়ার জন্য বানিয়েছিলেন। এখন তারা 12 জন মানুষ ছিল। তিনি, প্রিয়া, অর্জুন, নিশা, দিদিমা শান্তি, পূজা, রোহন আর গত কয়েক মাসে আসা আরও 5টি শিশু, বাচ্চারা। তিনি বললেন, আমি একটা ঘোষণা করতে চাই। সবাই খাওয়া বন্ধ করে ওনার দিকে তাকালো। আমি বাড়ির সব বাচ্চাকে আধিকারিকভাবে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আইনগতভাবে আমার সন্তান হবে। কয়েক সেকেন্ড নীরবতা চলল। তারপর টেবিলটি খুশির চিৎকার আর করতালিতে ফেটে পড়ল। সত্যি পাপা? অর্জুন জিজ্ঞেস করল। খুব সত্যি। আমি ইতিমধ্যেই উকিলের সাথে কথা বলে নিয়েছি। এটা শুধু কাগজপত্রের ব্যাপার। আর আমরা কি আমাদের নাম বেছে নিতে পারি? ছোট বাচ্চাদের মধ্যে একজন জিজ্ঞেস করল। আমি কি আমার নামও প্রিয়া কুমার রাখতে পারি? রাজেশ প্রিয়ার দিকে তাকালেন, যে উৎসাহে মাথা নাড়ল। অবশ্যই, তোমরা সবাই কুমার হবে। অর্জুন কুমার! অর্জুন চিৎকার করে উঠল। নিশা কুমার, পূজা কুমার, রোহন কুমার, সবাই উৎসাহে নিজেদের নতুন নাম ধরে চিৎকার করছিল। আর রানী? প্রিয়া জিজ্ঞেস করল। ও রানী কুমার হবে। রাজেশ হাসলেন। রানীও পরিবারের অংশ। রানীও ঘেউ ঘেউ করে উঠল, যেন সে সিদ্ধান্তে সম্মতি দিচ্ছে। 2 বছর পর প্রিয়া ফাউন্ডেশন দ্রুত বেড়ে গিয়েছিল। রাজেশ মূল কোম্পানি ছেড়ে দিয়েছিলেন এবং পুরোপুরি সামাজিক কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন। মূল বাড়িটি বড় করা হয়েছিল এবং এখন এতে 20 জন শিশু থাকতে পারত। অর্জুন এখন 17 বছরের আধিকারিক স্নিফার ডগ ট্রেনার। প্রিয়া 12 বছরের, আগে থেকেই নিখোঁজ শিশুদের সহজ মামলাগুলো সামলাত। নিশা 22 বছরের, মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিল, যাতে ট্রমার মধ্য দিয়ে যাওয়া পরিবারগুলোকে সাহায্য করতে পারে। পূজা আইনে ভর্তি পরীক্ষা পাশ করে নিয়েছিল, যাতে পরিত্যক্ত শিশুদের মামলা লড়তে পারে। রোহন একটি প্রধান সংবাদপত্রের রিপোর্টার ছিল আর সামাজিক বিষয়ে লিখত। দিদিমা শান্তি 75 বছর বয়সে সম্প্রদায়ের এক সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছিলেন এবং সামাজিক কাজের জন্য অনেক সম্মান পেয়েছিলেন। রানী এখন 8 বছরের এক বৃদ্ধা ছিল, কিন্তু এখনও সক্রিয় ছিল, আর সে 3টি কুকুরছানাকে প্রশিক্ষণ দিয়েছিল, যারা ফাউন্ডেশনে কাজ করত। এক সকালে রাজেশের কাছে একটা ফোন এলো, যা ওনাকে অবাক করে দিল। নমস্কার রাজেশ স্যার, আমি ম্যানুয়াল বলছি। আপনার কি আমার কথা মনে আছে? রাজেশ কয়েক সেকেন্ড ভাবলেন। শেঠজি গোপাল, যে মহল্লায় আমি আগে থাকতাম, সেই বেকারির শেঠজি গোপাল? একদম স্যার, আমি কাল টিভিতে আপনার ব্যাপারে একটি রিপোর্ট দেখলাম। কত গর্বের। ধন্যবাদ শেঠজি গোপাল। স্যার, আমি ফোন করেছি কারণ আমার এক ছোট নাতি 2 সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে। পুলিশ ওকে খুঁজে পাচ্ছে না। আপনার কি মনে হয় যে আপনি আমাকে ঠিকানা পাঠান, আমরা আজই যাব? রাজেশ অর্জুন আর প্রিয়াকে ডাকলেন। বাচ্চারা, আমাদের কাছে একটা নতুন কেস আছে। কোথায় পাপা? প্রিয়া জিজ্ঞেস করল। আমার পুরনো মহল্লায়, ওখানকার বেকারির শেঠজি গোপাল। ওই শেঠজি গোপাল যে আপনাকে সবসময় নমস্কার করত যখন আপনি শ্মশানঘাটে যেতেন? অর্জুন জিজ্ঞেস করল। সেই তো, চলুন তবে যাই। প্রিয়া বলল। উনি সবসময় আমাদের পরিবারের প্রতি দয়ালু ছিলেন। তারা আশাকে সাথে নিল, যে রানীর মেয়েদের মধ্যে সবথেকে অভিজ্ঞ ছিল, এবং মহল্লার দিকে রওনা হল। শেঠজি গোপাল ওনাদের কাঁদতে কাঁদতে অভ্যর্থনা জানালেন। রাজেশ স্যার, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ছোট রবি চকে খেলার সময় নিখোঁজ হয়েছে। ওর বয়স মাত্র 6 বছর। ওকে শেষবার কোথায় দেখা গিয়েছিল? ওই কোণের চকে। আপনার কাছে কি ওর ধোয়া হয়নি এমন কোনো কাপড় আছে? আমার কাছে ওর কালকে টি শার্ট আছে। আশা টি শার্টটি শুকলো আর সাথে সাথে আগ্রহ দেখালো। ও কিছু খুঁজে পেয়েছে। অর্জুন বলল। আশা, খোঁজো। কুকুরটি তাদের অনেক গলি দিয়ে নিয়ে গেল। কখনো কখনো শোকার জন্য থামছিল। 1 ঘন্টা পর সে একটি পুরনো বাড়ির সামনে গিয়ে থামল। এটা এখানেই আছে, অর্জুন বলল। তুমি নিশ্চিত? আশা তখনই থামে যখনও নিশ্চিত হয়। তারা দরজা খটখটালেন। এক মহিলা দরজা খুললেন। শুভ সন্ধ্যা ম্যাডাম, আমরা একটি নিখোঁজ শিশুকে খুঁজছি। এখানে কোনো বাচ্চা নেই। কিন্তু ঠিক সেই সময় ভেতর থেকে এক শিশুর আওয়াজ এলো। দিদিমা, আমি কি উঠোনে খেলতে পারি? ছোট রবি, রাজেশ চিৎকার করে উঠলেন।
ছোট রবি, তোমার দাদু শেঠজি গোপাল আমাদের তোমাকে খুঁজতে পাঠিয়েছে। দাদু শেঠজি গোপাল। ছেলেটি দৌড়ে এলো। উনি কোথায়? উনি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছেন চ্যাম্পিয়ন। প্রিয়া বাচ্চার সমান উচ্চতায় ঝুঁকে বলল। মহিলা ছোট রবিকে বাইরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু অর্জুন আলতো করে তাকে থামিয়ে দিল। ম্যাডাম, আপনি কি আমাকে বোঝাতে পারেন যে এই বাচ্চাটি এখানে কেন? ও গলিতে হারিয়ে গিয়েছিল। আমি শুধু 2 সপ্তাহ ধরে ওর দেখাশোনা করছিলাম পরিবারকে না জানিয়ে। আমি জানতাম না কাকে খুঁজতে হবে। রাজেশ ছোট রবিকে কোলে তুলে নিলেন। তুমি ঠিক আছো চ্যাম্পিয়ন? হ্যাঁ, দিদিমা রেখা আমাকে খাবার দিয়েছে আর আমাকে টিভি দেখতে দিয়েছে। তুমি বাড়ি ফিরে গেলে না কেন? উনি বলেছিলেন যে দাদু শেঠজি গোপাল ভ্রমণে গেছেন, আর উনি যখন ফিরবেন তখন আমাকে নিতে আসবেন। রাজেশ মহিলার দিকে তাকালেন, যিনি চোখ নিচু করে নিলেন। শ্রীমতী রেখা, পরিবার ওকে খোঁজার জন্য পাগল হয়ে আছে। আমার শুধু ঘরে একটা বাচ্চা থাকার অভাব বোধ হতো। আমার নাতিরা দূরে থাকে, ওরা আমার সাথে দেখা করতে আসে না। রাজেশের মহিলার জন্য মায়া হলো। শ্রীমতী রেখা, আপনি কি আমাদের ফাউন্ডেশনে আসার কথা ভাববেন? আমাদের কাছে অনেক বাচ্চা আছে যারা আপনার মতো একজন ভালোবাসার দিদিমাকে পছন্দ করবে। সত্যি? খুব সত্যি, কিন্তু সবার আগে আমাদের ছোট রবিকে দাদু শেঠজি গোপালের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে। শেঠজি গোপাল আর ছোট রবির পুনর্মিলন আবেগঘন ছিল। বৃদ্ধ মানুষটি নিজের নাতিকে জড়িয়ে ধরে স্বস্তিতে কাঁদলেন। রাজেশ স্যার, আমি কিভাবে? ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই শেঠজি গোপাল, আমরা সারা জীবনের প্রতিবেশী। আর শ্রীমতী রেখার কি হবে? আমরা ওনাকেও সাহায্য করব। ওনার শুধু পাশে একটা পরিবারের অভাব ছিল। 1 সপ্তাহ পর শ্রীমতী রেখা ফাউন্ডেশনে ছোট বাচ্চাদের সাহায্য করছিলেন আর নিজেকে আবার দরকারি মনে করছিলেন। ছোট রবি নিয়মিত ওনার সাথে দেখা করতে আসত আর ওনাকে দিদিমা রেখা বলে ডাকত। রাজেশ এসব দেখছিলেন আর ভাবছিলেন কিভাবে জীবন ভালোর একটি শৃঙ্খল হয়ে গিয়েছিল। একটি হারিয়ে যাওয়া শিশু একটি পরিবারের কারণ হয়েছিল। সেই পরিবার ডজনখানেক অন্য পরিবারে বদলে গিয়েছিল, আর এখন সেই পরিবারগুলো পুরো দেশে ভালোবাসা ছড়াচ্ছিল। এক বিকেলে তিনি বাড়ির ছাদে বাচ্চাদের খেলতে দেখছিলেন, যখন প্রিয়া কাছে এলো। পাপা, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? সব সময় আমার মা। আপনার কি জীবনে কোনো বিষয়ে অনুশোচনা আছে? রাজেশ কয়েক সেকেন্ড ভাবলেন। না প্রিয়া, খারাপ মুহূর্তগুলোর জন্যও না, কারণ ওগুলোর মাধ্যমেই আমি ভালো মুহূর্তগুলোর কদর করতে শিখেছি। আর ওই সময়ের জন্যও না, যখন আপনি দুঃখী ছিলেন এই ভেবে যে আমি চলে গেছি, ওটার জন্যও না, কারণ ওই সময়টাই আমাকে এটা বুঝতে সাহায্য করেছে যে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনার কি মনে হয় মায়ের আমাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো অনুশোচনা ছিল? আমার মনে হয় হ্যাঁ। ওনার শেষ কয়েক মাসে আমি দেখেছি যে উনি বুঝতে পেরেছিলেন উনি কত বড় ভুল করেছেন। পাপা, কখনো কখনো আমি ওনার ব্যাপারে ভাবি আর আমার রাগ হয় না। কেন? কারণ উনি যদি এমনটা না করতেন তবে হয়তো আমরা অর্জুনকে পেতাম না, আর অর্জুন ছাড়া আমরা এই অন্য বাচ্চাদের পেতাম না, আর দিদিমা শান্তির কাছে একটা বড় পরিবার থাকতো না, আর রানী বিখ্যাত হতো না। রাজেশ নিজের মেয়ের বুদ্ধিমত্তায় হাসলেন। তাহলে তোমার মনে হয় সব কিছু একটি কারণে হয়েছে? আমার মনে হয় হ্যাঁ। দিদিমা শান্তি সবসময় বলেন যে যখন আমাদের বিশ্বাস থাকে তখন ভগবান খারাপ জিনিসকেও ভালো করে দেন। আর তোমার বিশ্বাস আছে? হ্যাঁ, আমাদের পরিবারে, আমাদের কাজে বিশ্বাস, এই বিশ্বাসে যে আমরা এখনও অনেক মানুষের সাহায্য করব। রাজেশ প্রিয়াকে জড়িয়ে ধরলেন। আমারও তোমার উপর বিশ্বাস আছে, আমাদের পরিবারে, আমাদের ভবিষ্যতে। পাপা, হ্যাঁ, ধন্যবাদ। কেন? কখনো আমার উপর থেকে আশা না ছাড়ার জন্য। ধন্যবাদ তোমাকে আমার মা, আমাকে একজন ভালো মানুষ বানানোর জন্য। সেই রাতে রাতের খাবারের সময় রাজেশ ঘোষণা করলেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সবাই, আমি একটি বই লেখার কথা ভাবছি যাতে আমাদের গল্প থাকবে। কত ভালো চিন্তা, পূজা বলল, কিন্তু আমি চাই সবাই সাহায্য করুক। অর্জুন কুকুরের সাথে কাজ করার ব্যাপারে বলবে, প্রিয়া একটি হারিয়ে যাওয়া শিশু হওয়ার কথা বলবে, নিশা মনস্তাত্ত্বিক দিক নিয়ে বলবে, পূজা আইনি অংশ নিয়ে বলবে। আর আমি পাপা? রোহন জিজ্ঞেস করল। তুমি লেখায় সাহায্য করবে, তুমি সাংবাদিক, তুমি লেখার কৌশল ভালো জানো। আর দিদিমা শান্তি? প্রিয়া জিজ্ঞেস করল। দিদিমা জীবনের প্রজ্ঞা নিয়ে বলবেন, আর কিভাবে মনের পরিবার তৈরি করতে হয় তা বলবেন। বইয়ের নাম কি হবে? অর্জুন জানতে চাইল। রাজেশ কিছুক্ষণ ভাবলেন। স্যার, আপনার মেয়ে বেঁচে আছে, কিভাবে একটি মিথ্যে ভালোবাসায় বদলে গেল। একদম ঠিক, দিদিমা শান্তি বললেন। এটাই তো এখানে হয়েছে। 2 বছর পর বইটি লঞ্চ হল আর একটি জাতীয় বেস্টসেলার হয়ে গেল। বিক্রি থেকে হওয়া আয় পুরোপুরি ফাউন্ডেশনের উন্নতির জন্য উৎসর্গ করা হয়েছিল। রাজেশকে অনেক বিশ্ববিদ্যালয় আর আন্তর্জাতিক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সবসময় পরিবারের কোনো সদস্যকে সাথে নিয়ে যেতেন, এটা দেখানোর জন্য যে কাজটা একটা একতার ফল ছিল।
প্রিয়া ফাউন্ডেশন ইতিমধ্যেই হাজারের বেশি পরিবারকে আবার মিলিয়ে দিয়েছিল আর ৩,০০০ বাচ্চার সরাসরি সেবা করেছিল। অর্জুন দ্বারা বিকশিত পদ্ধতি আর কুকুরদের নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করছিল, আর সারা বিশ্বের অনেক সংগঠন তা গ্রহণ করছিল। রাজেশ আর প্রিয়ার পুনর্মিলনের ১০ম বার্ষিকীতে তারা ফাউন্ডেশনের সদর দপ্তরে একটি বড় পার্টির আয়োজন করলেন। সংগঠনের দ্বারা আবার মিলিয়ে দেওয়া শয়ে শয়ে পরিবার উপস্থিত ছিল। রাজেশ ভাষণ দেওয়ার জন্য মঞ্চে উঠলেন। 10 বছর আগে আমি কষ্টে ভেঙে পড়া একজন মানুষ ছিলাম। আমার মনে হতো আমার জীবন শেষ হয়ে গেছে। আজ আমি এই ভিড়কে দেখছি আর শয়ে শয়ে পরিবারকে আবার মিলে যেতে দেখছি। ভিড় তালি বাজিয়ে উঠল। কিন্তু এই সব কিছু বিশেষ মানুষ ছাড়া সম্ভব হতো না। অর্জুন, যে একটি শ্মশানে এক হতাশ অপরিচিতের কাছে যাওয়ার সাহস দেখিয়েছিল। দিদিমা শান্তি, যিনি আমাদের শিখিয়েছেন যে পরিবার তারাই যারা ভালোবাসে, তারা নয় যাদের রক্ত এক। আর বিশেষ করে প্রিয়া, যে এক শিশু হওয়া সত্ত্বেও ক্ষমা করার আর নিঃস্বার্থ ভালোবাসার শক্তি খুঁজে পেয়েছে। রাজেশ আবেগপ্রবণ হয়ে থামলেন। যদি আমি এই 10 বছরে একটি কথা শিখে থাকি, তবে তা হল কোনো পরিস্থিতিই এতটা খারাপ হয় না যাকে সুন্দর কিছুতে বদলে দেওয়া যায় না। কোনো কষ্টই এত বড় হয় না যা ভালোবাসা তৈরি করতে পারে না, আর কোনো পরিবারই এতটা ভাঙা হয় না যাকে আবার গড়া যায় না। ভিড় অনেক মিনিট ধরে দাঁড়িয়ে তালি বাজালো। অর্জুন মঞ্চে এলো আর রাজেশকে জড়িয়ে ধরল। পাপা, আমার ওপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ, যখন আমি শুধু একটা পাগল করা আইডিয়া নিয়ে আসা বাচ্চা ছিলাম। তোমাকে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য বাবা। প্রিয়াও মঞ্চে এলো। পাপা, যখন আমি ছোট ছিলাম আর হারিয়ে দিয়েছিলাম, তখন আমি সবসময় স্বপ্ন দেখতাম যে একদিন আপনি আমাকে খুঁজে পাবেন। আমি জানতাম না যে আপনি যখন আমাকে খুঁজে পাবেন, তখন আমরা একটা পুরো পরিবার খুঁজে পাব। নিশা, পূজা, রোহন আর অন্য সব বাচ্চারা মঞ্চে এলো। দিদিমা শান্তি এখন ৮৩ বছর বয়সী, কিন্তু এখনও দৃঢ়। একটি সাজানো হুইল চেয়ারে আনা হলো। দিদিমা, প্রিয়া মাইকে বলল, আপনি কি কিছু বলতে চান? দিদিমা শান্তি কাঁপা হাতে মাইক নিলেন, কিন্তু আওয়াজ দৃঢ় ছিল। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি ৮৩ বছর বয়সে এটা ভেবে পৌঁছেছিলাম যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই শেষ 10 বছর আমার অস্তিত্বের সবথেকে খুশির বছর ছিল। কারণ আমি শিখেছি যে যখন আপনি বাচ্চাদের দেখাশোনা করেন, তখন আপনি বুড়ো হন না, আপনি আবার জোয়ান হয়ে যান। ভিড় হেসে উঠল আর তালি বাজালো। আর আমি এখানে উপস্থিত সব পরিবারকে বলতে চাই, আপনারা কাকতালীয়ভাবে আবার মেলেননি, আপনারা ভালোবাসার টানে মিলেছেন, আর ভালোবাসা সবসময় একটা পথ খুঁজে নেয়। পার্টির পর পরিবার বাড়িতে একটি ব্যক্তিগত মিলনের জন্য জড়ো হল। রাজেশ ঘরের চারদিকে ওই মানুষদের দেখলেন যাদের তিনি ভালোবাসেন, আর নিজেকে পৃথিবীর সবথেকে ধনী মানুষ মনে করলেন। বাচ্চারা, তিনি বললেন, আমি আজ একটি শেষ কথা বলতে চাই। কি বাবা? অর্জুন জিজ্ঞেস করল। আমি আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতে চাই। পাপা, প্রয়োজন নেই, প্রিয়া শুরু করল। হ্যাঁ, প্রয়োজন আছে। অর্জুন, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে মূল্যের কোনো বয়স হয় না। প্রিয়া, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে ভালোবাসা সবসময় ঘৃণার ওপর জয়লাভ করে। দিদিমা শান্তি, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে প্রজ্ঞা হৃদয় দিয়ে অর্জন করা যায়, বয়স দিয়ে নয়। রাজেশ অন্য বাচ্চাদের দিকে ঘুরলেন। নেশা, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে ক্ষমা সব ক্ষত ভরিয়ে দেয়। পূজা, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে বিচার অলৌকিকভাবে করা যায়, প্রতিশোধ দিয়ে নয়। রোহন, আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে সত্য সংবেদনশীলতার সাথে বলা যায়। তিনি বাড়ির অন্য সব বাচ্চার দিকে তাকালেন। আর তোমরা, আমার হৃদয়ের সন্তানরা, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে পরিবার প্রতিদিন ভালোবাসার ছোট ছোট অঙ্গভঙ্গি দিয়ে তৈরি করা হয়। আর রানী আর ওর কুকুরছানারা, ছোট বাচ্চাদের মধ্যে একজন জিজ্ঞেস করল। ও হ্যাঁ, রাজেশ হাসলেন। রানী, আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে ভালোবাসার জন্য শব্দের প্রয়োজন হয় না। আশা, বিশ্বাস আর অলৌকিক নিজেদের মায়ের কাজ এতটা ভালোবাসার সাথে চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। 3টি কুকুরই তাদের লেজ নাড়ালো যেন তারা কৃতজ্ঞতা বুঝতে পারছে। এবার দিদিমা শান্তি বললেন, আমার কৃতজ্ঞতার সময় এসেছে। কোন দিদিমা? ধন্যবাদ ভগবান, আমাকে খুশি হওয়ার দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য, আর আমাকে সবথেকে সুন্দর পরিবার দেওয়ার জন্য যা কোনো বৃদ্ধ স্বপ্ন দেখতে পারে। আমিন, সবাই একসাথে বলল। সেই রাতে যখন সব বাচ্চা শুয়ে পড়ল, রাজেশ, অর্জুন আর প্রিয়া ছাদে কথা বলতে থাকল। পাপা, অর্জুন বলল, কখনো কখনো আমার এখনও বিশ্বাস হয় না যে এই সব হলো। কেন বাবা? কারণ যখন আমি বাচ্চা ছিলাম তখন আমার মনে হতো আমি একা আর দুঃখী হয়ে মরে যাব। এখন আমার কাছে একটা বড় পরিবার আর এমন একটা কাজ আছে যাকে আমি ভালোবাসি। আর আমি, প্রিয়া বলল, কখনো কখনো আমার এখনও স্বপ্ন আসে যে আমি কাকি সীতার বাড়িতে আছি,
কারো আমাকে নিতে আসার অপেক্ষায় আছি। তারপর আমি জেগে উঠি আর দেখি যে আমি তোমাদের সাথে এখানে আছি, আর আমি আবার খুশি হয়ে যাই। তোমরা কি জানো এই সবের মধ্যে সবথেকে অবিশ্বাস্য বিষয় কোনটা? রাজেশ জিজ্ঞেস করলেন। কোনটা পাপা? এটা যে আমাদের গল্প এখনও লেখা হচ্ছে। 10 বছরে আমরা আরও অনেক পরিবারকে সাহায্য করে ফেলব। তোমরা বড় হয়ে যাবে, হয়তো তোমাদের নিজেদের বাচ্চা হবে, আর ফাউন্ডেশন আরও বড় হবে। আর দিদিমা শান্তি? প্রিয়া চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। দিদিমা এখানেই থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন আর সব সময়কার মতো পরামর্শ দেবেন। পাপা, অর্জুন বলল, আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই। আমার মনে হয় আমার বোন নিশা আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখিয়েছিল যখন আমরা ছোট ছিলাম। ও বলতো যে যখন কারো কাছে কোনো প্রতিভা থাকে তখন তা অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আজ আমি বুঝি যে আমার প্রতিভা শুধু হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাওয়া ছিল না, এটা আপনাকে আর প্রিয়াকে খুঁজে পাওয়া ছিল, যাতে আমাদের পরিবার তৈরি হতে পারে। আর আমার প্রতিভা কি? প্রিয়া জিজ্ঞেস করল। তোমার প্রতিভা হলো ওই মানুষদের শান্তি দেওয়া যারা পীড়িত। সেই জন্যই এখানে আসা প্রত্যেকে সাথে সাথে বাড়ির মতো অনুভব করে। আর পাপার প্রতিভা? অর্জুন কিছুক্ষণ ভাবল। পাপার প্রতিভা হলো কষ্টকে ভালোবাসায় বদলে দেওয়া। উনি তোমাকে হারানোর কষ্টকে শয়ে শয়ে বাচ্চার জন্য ভালোবাসায় বদলে দিয়েছেন। রাজেশের চোখ জলে ভরে গেল। ধন্যবাদ বাবা, এটা সবথেকে বড় প্রশংসা যা কেউ আমাকে দিয়েছে। পাপা, প্রিয়া বলল, আমরা কি একটা ঐতিহ্য তৈরি করতে পারি? কোনটা? প্রতি বছর যেদিন অর্জুন আমাকে খুঁজে পেয়েছিল আমরা এখানে ছাদে আসতে পারি, আর যা কিছু ভালো হয়েছে তার জন্য ধন্যবাদ দিতে পারি। আমার এই চিন্তা খুব পছন্দ হয়েছে। আমরা একে কুমার পরিবারের কৃতজ্ঞতা দিবস বলবো, আর আমরা ওই মানুষদের গল্প বলবো যাদের আমরা বছর জুড়ে সাহায্য করেছি। অর্জুন প্রস্তাব দিল। একদম ঠিক, আমাদের প্রথম আধিকারিক ঐতিহ্য। তারা কিছুক্ষণ চুপচাপ তারাদের দিকে তাকিয়ে থাকল। পাপা, অর্জুন বলল, আপনার কি মনে হয় স্বর্গে কোথাও রানী আর মিনা দেখা করছে? রাজেশ নিজের ছেলে সারল্যে হাসলেন। আমার মনে হয় হ্যাঁ, আর আমার মনে হয় ওনারা আমাদের আশীর্বাদ করছেন। আর আমার বোন নিশাও ওখানে আছে, অর্জুন বলল। কোন নিশা? প্রিয়া বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। ও, এটা সত্যি, তোমরা ওই গল্প জানো না, অর্জুন বলল। যখন আমি ছোট ছিলাম তখন আমার একটি ছোট বোন ছিল যে মাত্র 6 মাস বয়সে চলে গিয়েছিল। সত্যি? প্রিয়া আবেগপ্রবণ হয়ে গেল। সত্যি, ওর নামও নিশা ছিল। সেই জন্য যখন আমার বড় বোনের জন্য হলো তখন মা ওর নাম ওই একই রেখেছিল। কত সুন্দর গল্প। রাজেশ বললেন, আমার নিশ্চিত বিশ্বাস ওনারা সবাই আমাদের রক্ষা করছেন। পাপা, প্রিয়া বলল, আমি কি একটা স্বীকারোক্তি করতে পারি? সব সময় আমার মা, কখনো কখনো আমার মায়ের কথা মনে পড়ে। ওই মায়ের কথা নয় যে আমাকে ছেড়ে দিয়েছিল, বরং ওই মায়ের কথা যে এখানে শেষ কয়েক মাস বাচ্চাদের দেখাশোনা করছিল। মনে পড়া স্বাভাবিক প্রিয়া, এর মানে তোমার হৃদয় খুব ভালো। আপনার কি ওনার কথা মনে পড়ে? আমার ওই মানুষটির কথা মনে পড়ে যে উনি শেষ পর্যন্ত হয়েছিলেন। ওই মানুষটির কথা যিনি অনুশোচনা করেছিলেন আর ভুলগুলো শুধরানোর চেষ্টা করেছিলেন। অর্জুন, প্রিয়া বলল, আমাদের চেনার আগের তোমার জীবনের কথা কি মনে পড়ে? অর্জুন কিছুক্ষণ ভাবল। আমার নিজের বোন নিশাকে খোঁজার আশার কথা মনে পড়ে, কিন্তু আমার একা থাকার কথা মনে পড়ে না। তোমরা আমাকে এমন একটা পরিবার দিয়েছ যার আমি স্বপ্নেও কল্পনা করিনি। রাজেশ নিজের 2 সন্তানকে দেখলেন আর ওনার হৃদয়ে গভীর শান্তি অনুভব করলেন। তোমরা কি জানো তোমাদের উপর আমার সবথেকে বেশি গর্ব হয় কোন বিষয়? বেশি গর্ব কিসের ওপর? তারা একসাথে জিজ্ঞেস করল। এটা যে তোমাদের সাথে যা কিছু হয়েছে তা সত্ত্বেও তোমরা উদার আর ভালোবাসায় পূর্ণ মানুষ হয়ে উঠেছ। এটা দেখায় যে তোমাদের মধ্যে অনেক বড় অভ্যন্তরীণ শক্তি আছে। আমরা এটা আপনার কাছ থেকে শিখেছি পাপা, অর্জুন বলল। আর দিদিমা শান্তির কাছ থেকে, প্রিয়া শেষ করল। না আমার বাচ্চারা, এটা তোমাদের মধ্যে আগে থেকেই ছিল, আমি শুধু সেটা প্রস্ফুটিত হতে সাহায্য করেছি। সেই সকালে যখন তারা অবশেষে শুতে গেল, রাজেশ ঘরগুলোতে গেলেন এটা দেখতে যে সব বাচ্চা ঠিক আছে কিনা। প্রিয়ার ঘরে ও রানীর কুকুর ছানাদের একজনকে জড়িয়ে ধরে শুয়েছিল। অর্জুনের ঘরে ও এখনও পড়াশোনা করছিল, একটি ডগ ট্রেনিং কংগ্রেসের প্রস্তুতি নিচ্ছিল। দিদিমা শান্তির ঘরে উনি নিজের মুখে হাসি নিয়ে ঘুমোচ্ছিলেন। রাজেশ নিজের ঘরে গেলেন আর শোয়ার আগে বেডসাইড টেবিলে ড্রয়ার খুললেন। ওর ভেতর প্রথম ছবিটা ছিল যা অর্জুন পরিবারের একতার দিনে প্রিয়াকে খুঁজে পাওয়ার দিনে তুলেছিল। ছবিতে সবাই খুশি ছিল, কিন্তু এখনও অবিশ্বাসী ছিল, যেন তাদের বিশ্বাস হচ্ছিল না যে এটা বাস্তব। এখন 10 বছর পর সেই অবিশ্বাস নিশ্চয়তায় বদলে গিয়েছিল, তারা সত্যিই একটি পরিবার। রাজেশ ছবিটা ড্রয়ারে ফেরত রাখলেন আর শুয়ে পড়লেন। শোয়ার আগে তিনি একটি শান্ত প্রার্থনা করলেন।
আমাকে পিতা হওয়ার দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে এটা দেখানোর জন্য ধন্যবাদ যে পরিবার তারাই যাদের আমরা ভালোবাসার জন্য বেছে নিই। আর আমাকে এটা শেখানোর জন্য ধন্যবাদ যে সবথেকে বড় ট্র্যাজেডিও সবথেকে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। পরের সকালে রাজেশ রান্নাঘর থেকে আসা হাসির আওয়াজে জেগে উঠলেন। তিনি নিচে গেলেন আর পুরো পরিবারকে একটি বিশেষ প্রাতরাশ তৈরি করতে দেখলেন। সারপ্রাইজ পাপা! ওনাকে দেখেই সবাই চিৎকার করে উঠল। এটা কোন সারপ্রাইজ? আমরা কৃতজ্ঞতার প্রথম দিনটি একটি বিশেষ প্রাতরাশের সাথে পালনের সিদ্ধান্ত নিয়েছি, নিশা বুঝিয়ে বলল। কিন্তু কৃতজ্ঞতা দিবস তো কাল। আমরা অপেক্ষা করতে পারলাম না, প্রিয়া হাসতে হাসতে বলল। আমরা ঐতিহ্য শুরু করার জন্য খুব উৎসাহী ছিলাম। রাজেশ ভরপুর টেবিল আর একজোট পরিবারকে দেখলেন। রানী তৃতীয় রানীর নাতনি ওনার পায়ে শুয়েছিল। দিদিমা শান্তি ছোট বাচ্চাদের সাহায্যে প্লেটগুলো গোছাচ্ছিলেন। অর্জুন আর নিশা ফাউন্ডেশনের একটি নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। পূজা আর রোহন একটি সচেতনতামূলক অভিযানের পরিকল্পনা করছিল। আর প্রিয়া ওনার হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়া মেয়ে পৃথিবীর সবথেকে সুন্দর হাসির সাথে সবকিছুর সমন্বয় করছিল। বাচ্চারা, রাজেশ আবেগপ্রবণ হয়ে বললেন, আমি কি তোমাদের কিছু বলতে পারি? অবশ্যই পাপা। যদি আমাকে এই সব আবার ফিরে পেতে হতো তবে আমি একদম এভাবেই বাঁচতাম, কারণ প্রতিটি কষ্টের মুহূর্ত আমাকে এখানে নিয়ে এসেছে। আর এটা পৃথিবীর সবথেকে খুশির জায়গা। পাপা, অর্জুন বলল, আমরা আপনার জন্য একটি সারপ্রাইজ তৈরি করেছি। আরও একটা সারপ্রাইজ। এটা প্রিয়ার মানানো একটি গান, ও আপনাকে শোনাতে চায়। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেল। এটা তেমন কিছু নয়, এটা শুধু একটা ছোট গান। গাও মা। প্রিয়া নিজের গলা পরিষ্কার করল আর নিজের মিষ্টি গলায় গাইতে শুরু করল। একদা এক পাপা ছিল যে নিজের ছোট মেয়েকে হারিয়েছিল। সে প্রতিদিন তাকে মনে করে কাঁদত। এক ভালো মনের ছেলে বলল, আর কেঁদো না, ও বেঁচে আছে। আর এভাবেই আমাদের পরিবার শুরু হলো। অনেক ভালোবাসায় আমাদের পরিবার বাড়ল। আজ আমরা অনেকজন, কিন্তু ভালোবাসা কমেনি। এটা বেড়ে গেল, এটা বেড়ে গেল। হৃদয়ের পরিবার, সত্যিকারের পরিবার, যে পরিবারকে ভালোবাসা বানিয়েছে। যখন ও শেষ করল তখন সবাই আবেগে কাঁদছিল। প্রিয়া, কত সুন্দর গান! রাজেশ নিজের মেয়েকে জড়িয়ে ধরে বললেন। এটা আমাদের আধিকারিক গান। পাপা, কুমার পরিবারের গান। পারফেক্ট। এখন আমরা আধিকারিকভাবে একটি পূর্ণ পরিবার। আমাদের কাছে ঘর, ঐতিহ্য, সঙ্গীত আর অনেক অলৌকিক ঘটনা আছে। আর কুকুর! ছোট বাচ্চাদের মধ্যে একজন চিৎকার করে উঠল। আর কুকুরও! রাজেশ হাসলেন। কাহিনীর সমাপ্তি। এখন আমাদের বলো, রাজেশ, অর্জুন আর প্রিয়ার কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় ভালোবাসা সত্যি পরিবারগুলোকে আবার জুড়ে দিতে পারে? নিজের সত্যি অনুভূতির সাথে নিজের মন্তব্য লিখুন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের অন্য রোমাঞ্চকর কাহিনীগুলো না মিস করার জন্যে লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।